How did you create such a mega brands like Lux, like Lifebuoy, like Close Up? যখন তারা মার্কেটে ঢুকলো তারা করলো কি, লাক্সের দাম ছিল 13 টাকা, অ্যারোমেটিক ঢুকলো 12 টাকা। লাক্সের ওয়েট ছিল 90 গ্রামস, অ্যারোমেটিক অফার করলো 100 গ্রামস। কনজিউমার ইনসাইটের জন্য আমি কনজিউমার হোম ভিজিট করা শুরু করলাম। কোন একটা বাসে গেলে আমার ওয়াইফ বিরক্ত হয়ে যেত, আমি বাথরুমে চলে যেতাম, হ্যাঁ দেখতাম যে সোপগুলো কিভাবে রাখা। আসিফ ইকবাল একজন মার্কেটিং লেজেন্ড, যার হাত দিয়ে বড় বড় ব্র্যান্ডস তৈরি হয়েছে বাংলাদেশে। তিনি কাজ করেছেন ইউনিলিভার, মেঘনা গ্রুপ, স্বপ্ন, এয়ারটেল, বিটিআই এর মতো জায়ান্টসদের সাথে। আজকের দিনে বাংলাদেশে লাক্স বা ক্লোজ আপের মতো ব্র্যান্ডসগুলোর বড় হওয়ার পিছনে রয়েছে তার ডিরেক্ট কন্ট্রিবিউশন। If you are not sleeping, dreaming, living, eating consumer, you can't become a marketer. মানুষ মনে করে যে মার্কেটিং মানে অ্যাডভার্টাইজিং। ওয়াও। টু সেন্স পডকাস্টের আজকের এপিসোডে আমরা জানবো কিভাবে তিনি লাক্সকে রিব্র্যান্ড করলেন, ক্লোজ আপকে মেগা ব্র্যান্ড হিসেবে দাঁড় করালেন এবং আরো মজার মজার মার্কেটিং এর গল্প। মার্কেটিং এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং এন্ড জেনারেটিং ইনসাইট আউট অফ কনজিউমার। যতগুলো ব্র্যান্ড তাদের মার্কেট শেয়ার হারাইছে বাই 50% অর মোর, সেই ব্র্যান্ডগুলো কিন্তু রিভাইভ করতে পারে না। ইউ ক্যান রিসার্চ। আপনি যে ইন ডেপথ লেভেলে করছেন এই জিনিসটা, দ্যাটস জাস্ট ক্রেজি। আপনারা যদি এরকম বিজনেস এবং মার্কেটিং এর এপিসোডস মিস আউট না করতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। অলরাইট, সো এনজয় দ্য এপিসোড। How did you create such a mega brands like Lux, like Lifebuoy, like Close Up, and আরো শত শত লাক্স, লাইফ বয় এগুলো আসলে প্রথম থেকে মেগা ব্র্যান্ডস ছিল, Right. কিন্তু লাক্স বিশাল প্যারা খাইছিল। লাক্স হঠাৎ করে ইন 1996 একটা অ্যারোমেটিক হালাল নামে একটা সাবান চলে আসছিল এবং আইসায় ওটারে বুঝছো মানে পুরা শিল্লাগাইটা লবণ লাগাই দিচ্ছে আর কি। হ্যাঁ, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। Lux। কেন ভাই, কি কেন, মানে কেমনি ছিল এটা লবণ লাগেছে? কারণ ওই সময় অনেকে ধরেন যে বর্ন হয়নি ওই সময়। অবস্থাটা এরকম ছিল যে বেসিক্যালি লাক্স ওয়াজ মার্কেট লিডার। Yeah. তো ওর আমরা যে মার্কেটটাকে ডিফাইন করতাম তখন ছিল হচ্ছে হেলথ একটা সেগমেন্ট ছিল, বিউটি একটা সেগমেন্ট ছিল, বাট বিউটি সেগমেন্ট ওয়াজ কোয়াইট সাইজেবল, হেলথও অনেক সাইজেবল ছিল। তো বিউটি সেগমেন্ট ডমিনেট করতে হচ্ছে লাক্স, আর হেলথ সেগমেন্ট ডমিনেট করতে হচ্ছে লাইফবয়। লাইফবয় ওয়াজ এ কার্বলিক সোপ। প্যারাটা লাগলো, হ্যাঁ, হঠাৎ করে একটা সাবান আসলো এবং সাবানটা বলল যে আমি হালাল সাবান। বাস, বাঙালি তো পুরা ফিদা হয়ে গেল। সো বাঙালি তো এমনিতে একটু ধরেন প্রচুর নিজের মধ্যে গিল্ট থাকে, বাসায় বউরে অত্যাচার করতেছে, ছেলে মেয়েদেরকে বকাঝকা করতেছে, এইসব নানা রকম আছে না, প্রত্যেকটা মানুষের মধ্যে মানে প্রতিটা সিচুয়েশনে আল্লাহকে অসন্তুষ্ট করার ব্যাপার থাকে এবং এই জন্য বারবার ছুটে যায় আল্লাহকে সন্তুষ্ট করতে। হ্যাঁ। অনেক সময় নামাজ কালাম পড়তে পারে না, নানা রকম বদভ্যাসের মধ্যে জড়ায় পড়ে, কিন্তু ওর একটা গিল্ট আছে এবং ওই গিল্টটা সে কোনো না কোনোভাবে এটাকে ফুলফিল করার চেষ্টা করে। সো হালাল অ্যাকচুয়ালি ওয়াজ এ ফ্যাড, বাট ইট ওয়ার্ক। কিন্তু এটা যে ওয়ার্ক করছে, এটা কেন ওয়ার্ক করছে, এটা আমাদেরকে বুঝতে 3-4 বছর সময় লেগে গেছে। কিন্তু একটা জিনিস ছিল যে ওই সময় লিভার ব্রাদার্সে লাক্স যখন আমরা কাজ করতেছি, উই নেভার ওয়ান্টেড টু ফাইট উইথ হালাল। কেন? বিকজ ইউনিলিভার এজ এন অর্গানাইজেশন মনে করে না যে রিলিজিয়ন ক্যান বি এ টুল ফর মার্কেটিং। দ্যাটস মাই ফার্স্ট লার্নিং। আমার প্রথম লার্নিং হচ্ছে যে আই ক্যান নট ইউজ রিলিজিয়ন অ্যাজ এ টুল ফর মার্কেটিং। ওয়াই? বিকজ আমি যদি আজকে রিলিজিয়নকে টুল করি, তার মানে কি আমি যদি ইসলামকে টুল করি, আগামীকালকে হিন্দুরা বলবে দ্যাট ব্র্যান্ড ইজ নট ফর মি। আই এম আ মার্কেটিয়ার। কনজিউমার ক্যান বি ডিভাইডেড, বাট আ মার্কেটিয়ার ক্যান নট বি ডিভাইডেড বাই রিলিজিয়ন অর পলিটিক্স। সো ওই জায়গাটা থেকে there was an organizational decision যে we will not fight on the halal ground. So where to fight? So তখন প্রশ্ন আসলো যে we will do it through improving the consumer perception and quality of Lux. কিভাবে ভাইয়া হলো? মানে যদি কনজিউমারের মাথায় লাক্সের চিন্তাটা যেন আরো বেটার হয়, এইটা আবার কিভাবে সম্ভব? So এইটা করতে গিয়ে প্রথমে বুঝতে হইলো যে গ্যাঞ্জামটা কোথায় লাগছে, রুট কজ বের করো। রুট কজটা। সো রুট কজ বাইর করতে করতে দেখা গেল যে রিজনাল ইনোভেশন সেন্টার থেকে রবার্তো এসকলি আসলো, হ্যাঁ, হিন্দুস্তান লিভারের হরিশ পানওয়ানি, ভিন্দি বাঙ্গা, দিস আর অল বিগ নেমস। হ্যাঁ, তারা আসলো, তারা এসে পুরোটা বুঝলো, কারণ যেহেতু এটা একটা মাল্টি ন্যাশনাল, সো দেয়ার ওয়্যার লট অফ রিসোর্সেস দ্যাট উই কুড ড্র্যাগ অন এবং উই কুড টেক ইনসাইটস ফ্রম, বাট নো ওয়ান ফেসড সাচ থিং। দিস ইজ ওয়ান অফ ইটস কাইন্ড। যেটা নির্মা কার্সেন ভাই প্যাটেল একবার নির্মা দিয়ে প্যারা দিছিল ইয়েতে হিন্দুস্তান লিভারকে। সো দ্যাট ওয়াজ দ্য ওনলি রেফারেন্স, বাট দ্যাট ওয়াজ এগেইন
অন দ্য ভ্যালু। কিন্তু কিন্তু নির্মা আসলে ও তো আর হালাল বা এরকম করে কিছু বলে আসে নাই, কিন্তু ওটা তো ছিল এটা আপনার জন্য টোটালি নিউ কেস। এবং পুরাই এরকম low case। আগে কখনোই হয় তো ওই জায়গাটা থেকে ওনারা আমাদেরকে কিছু ইয়ে করলো যে ঠিক আছে, তুমি যেহেতু তোমার ফাইটটা, তুমি একটা কাজ করো, গো থ্রু দ্য ইনোভেশন রুট অ্যান্ড ট্রাই টু ইন্ট্রোডিউস নিউ সোপস। সো আমরা লাইফ বয় প্লাস লঞ্চ করলাম, লাইফ বয় গোল্ড লঞ্চ করলাম হেলথ ক্যাটাগরিতে, রেক্সোনা রিলঞ্চ করলাম, হ্যাঁ, লাক্স ওই সময়। বিউটি রিলঞ্চ করলাম, তারপরে উই ব্রট ইন এ সোপ কল লিরিল। হ্যাঁ, এরকম অনেকগুলো সোপ আমরা নিয়ে আসলাম বাজারে, মার্কেটে ব্রিজ লঞ্চ প্রোডাক্ট করলাম, বাড়িয়ে অনেক প্রোডাক্ট ভ্যারাইটি দিলাম। আমরা মার্কেটটাকে জোর করে সেগমেন্ট করতে চাইলাম বিভিন্নভাবে, ইট ডিডন্ট ওয়ার্ক। হ্যাঁ। বাট ইন দ্য মিন টাইম যেটা হলো সেটা হচ্ছে যে অ্যারোমেটিক হালাল যখন লঞ্চ করলো ওই সময় উই হ্যাড এ কালেকটিভ বার্গেনিং ফেলিয়ার। তোমার ট্রেড ইউনিয়ন আছে না, হ্যাঁ। ট্রেড ইউনিয়নের সাথে ম্যানেজমেন্টের একটা চুক্তি হয়, এই চুক্তিটাকে কালেকটিভ বার্গেনিং বলে। এই কালেকটিভ বার্গেনিং চুক্তিটা যদি না হয় তখন এরা স্ট্রাইকে চলে যায়। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম, যেখানে 24 ঘন্টা ফ্যাক্টরি চলতো লিভার ব্রাদার্সের কালুরঘাট ফ্যাক্টরি, সেইটা ফর দ্য ফার্স্ট টাইম ইন 1996 went off strike. So we were totally out of stock from the market. কিন্তু মার্কেটে ঢুকলো, যখন তারা মার্কেটে ঢুকলো তারা করলো কি, লাক্সের দাম ছিল 13 টাকা, অ্যারোমেটিক ঢুকলো 12 টাকায়। লাক্সের ওয়েট ছিল 90 গ্রামস, অ্যারোমেটিক অফার করলো 100 গ্রামস। কেমনি করলো? সো আমরা যখন অ্যানালাইসিস করলাম আমরা দেখতে পেলাম যে দে ব্রট সোপ নুডলস। সোপ নুডলস হচ্ছে একটা সেমি ফিনিশড প্রোডাক্ট, র মেটেরিয়াল হচ্ছে পামস্টিরিন কিংবা ট্যালো। সো ট্যালো যেহেতু অ্যানিমেল ফ্যাট, ও হালাল সাবান বলতেছে বিকজ ইটস পামস্টিরিন, ভেজিটেবল ফ্যাট। ওকে, সো ভেজিটেবল ফ্যাট কিন্তু তোমার লাদারিং কম দেয়, বাট তারপরও ও মালয়েশিয়ার সবচেয়ে রিসেন্ট একটা ফ্যাক্টরি থেকে সোপ নুডলস বানায় নিয়ে আসতো। এখন গভর্নমেন্টের যে ডিউটি স্ট্রাকচার, সেই ডিউটি স্ট্রাকচারে টেলোর ডিউটি ছিল 35% উইথ 7.5% সাপ্লিমেন্টারি ডিউটি, সো 42.5% ডিউটি ছিল। আর ও তোমার সোপ নুডলস আনলো উইথ এ নেম অফ সোডিয়াম সোপ অফ পামেটিক অ্যাসিড, এবং এটার এইচএস কোডে ফেলা এটা ডিউটি করলো 15%। 20% জিতে গেছে আগেই। তো তুমি কেমনি খেলবা? Capitalize করছে। এরপরে হচ্ছে তোমার, ধরো তুমি যখন সোপ দিচ্ছ, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি তো তোমার গভর্নমেন্টের যে ভিএটি আছে সেটা ইভেট করতে পারে না, তাকে ফুল ভিএটি দিতে হয়। কিন্তু অ্যারোম্যাটিক তখন ওই ভিএটি দিচ্ছে কি দিচ্ছে না আমরা জানি না, হ্যাঁ কতটুকু দিচ্ছে এটাও জানি না। আর যদি তেলোর দাম যা আছে তার ডিউটি যদি 42.5%-এর জায়গায় তুমি 15% করো, 15-15-30, হ্যাঁ তাহলে 15 এখানে, আর 5-এ হচ্ছে 35, আর 5-এ হচ্ছে 40, হ্যাঁ। সো 15-10-এ 25, প্রায় 27.5% তোমার মার্জিন। মানে আগে চলে গেছে, ওই যে আমি 20 বলতেছিলাম, মানে 27.5 আর কি। হ্যাঁ, সো এই জায়গায় তুমি কেমনে খেলবা? সো Interesting. এইটা এটা ফাইট করলেন কেমনে? এইটাই তো ভাইয়া, এবং এই পুরা ফাইটটা বুঝছো, এটার উপরেই আমি বেঁচেছিলাম। বিকজ ইউ সি, আমি যখন লিভার ব্রাদার্সে কাজ করতাম, আমি তো ক্লাস 7 থেকে নামাজ পড়ি, সো সবসময় মসজিদে গিয়ে নামাজটা পড়তাম। সো মসজিদের ঠিক অপোজিটে ছিল আমাদের ফ্যাক্টরি, মানে সোপের লাইনটা আমাদের একদম অপোজিটে ছিল। সো যখন ফ্যাক্টরিটা বন্ধ থাকতো আমার কাছে মনে হইতো যে দুনিয়া সব ওয়ার্কারগুলো, হ্যাঁ এই যে মসজিদে এখানে ওখানে সব আমার দিকে তাকাইছে, বলছি এই লোকটা কি করতেছে? যে ফ্যাক্টরি সারাদিন চলতো এই ফ্যাক্টরি চলে না, এটা হইতে পারে? অ্যান্ড আই ইউজ টু ফিল দ্যাট গিল্ট, এবং আমি লজ্জায় 2:30-3টার দিকে নামাজ পড়তে যেতাম। হ্যাঁ কেন? বিকজ আই নেভার ওয়ান্টেড টু ফেস দেম, মানে কোনো রকমে লুকায় নামাজটা পড়ে আবার অফিসে ঢুকে যেতাম। এত খারাপ লাগতো, ইট ওয়াজ সাচ এ ব্যাড ফিলিং, যে মানে এতগুলো লোকের, হ্যাঁ রেসপন্সিবিলিটি, পুরা ইয়েটা কিভাবে কি করব। সো আমার কাছে মনে হতো, মানে দেয়ার ওয়ার লট অফ ক্যাপাবল পিপল, বাট Yeah. আমার কাছে মনে হতো ইট ওয়াজ মাই প্রবলেম। সো আই স্টার্টেড টু রিয়েলি ফাইন্ড আউট যে কি করতে হয়। আমি কনজিউমার ইনসাইটের জন্য, হ্যাঁ আমি কনজিউমার হোম ভিজিট করা শুরু করলাম। আত্মীয় স্বজনের বাসায় গিয়ে দেখলাম যে বাসার মানে কোন একটা বাসায় গেলে আমার ওয়াইফ বিরক্ত হয়ে যেত, আমি বাথরুমে চলে যেতাম, হ্যাঁ দেখতাম যে সোপগুলো কিভাবে রাখা, হ্যাঁ মানুষজনকে জিজ্ঞেস করতাম যে তুমি সোপ কিভাবে ইউজ করো, মানে কনজিউমার ডাইনামিক্সটা আমি বোঝার চেষ্টা করতাম, টু ফাইন্ড আউট যে আমি আসলে কিভাবে জবাবটা দিব, কিভাবে আমি এত বড় একটা প্রবলেম আমি সলভ করব। পরে একদিন জন নোয়েল, হু ওয়াজ দ্য ম্যানেজিং ডিরেক্টর, উনি বসা। বাই দ্যাট টাইম যখন এই ঘটনাটা ঘটতেছে তখন আমাদের পুরো টিম রিশাফল হয়ে গেল। আমি ছিলাম সেলসে। তো এই যে এই গ্যাপটা ফুলফিল করার জন্য আমরা মালয়েশিয়া থেকে লাক্স ইম্পোর্ট করলাম, বিকজ মালয়েশিয়ান লাক্স ইজ অলসো অফ পাম স্টিরিন। কিন্তু আমরা মালয়েশিয়ান লাক্স ইম্পোর্ট করে লস দিয়েও আমরা মার্কেটটাকে ধরে রাখতে পারতেছিলাম না। আওয়ার শেয়ার ওয়ার ডুইন্ডলিং, অনেক ড্রামাটিক্যালি ডুইন্ডল করতেছিল। সো ফাইনালি এরকম একটা সময়, দিস ওয়াজ ব্যাক ইন
98, 99. Hmm. তখন by that time I was brought back from sales and I was given this responsibility of personal wash as senior brand manager. আমার বস তো সব চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, মার্কেটিং কন্ট্রোলার ফেরত গেল, ইয়েস হ্যাঁ, আমি যার কাছে কাজ শিখছি হাবিবুল আহাদ ভাই রিসার্চে চলে গেলেন, আমল আসলো শ্রীলঙ্কা থেকে। আমল ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ম্যানেজিং ডিরেক্টর ফর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ শ্রীলঙ্কান ইউনিলিভার অ্যাজ ওয়েল। আচ্ছা সো আমল আসলো মার্কেটিং ডিরেক্টর হিসাবে। তখন উই স্টার্টেড টু ফাইন্ড আউট ওয়েজ অ্যান্ড মিনস। তো একদিন এরকম একটা ব্র্যান্ড রিভিউতে সঞ্জীব বসা আছে, সঞ্জীব মেহতা, হু ওয়াজ অ্যাকচুয়ালি দ্য ম্যানেজিং ডিরেক্টর, হিন্দুস্তান লিভারের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, অ্যামেজিং ভিশনারি লিডার। উনি বসা আর প্লাস জন বসা। সে জন এরকম মাথা হাত দিয়ে বসে আছে, হোয়াট নেক্সট, উই কান্ট সলভ দিস। হঠাৎ কি জানি মনে করে সে জিজ্ঞেস করছে, হোয়াট ইউ থিঙ্ক আসিফ, হাউ ক্যান উই গেট আউট অফ দিস। জীবনে কোনোদিন আমার কেউ কিন্তু এই প্রশ্ন করে না। আমরা ছিলাম ব্র্যান্ড ম্যানেজার, হ্যাঁ, প্রেজেন্টেশন দেখাইতাম, যা বলতো এটা ইমপ্লিমেন্ট করতাম। তখন আমি বললাম যে জন, ইফ ইউ জাস্ট অ্যালাউ মি, আই উড লাইক টু টেল ইউ ওয়ান স্টোরি। সো গল্পটা হচ্ছে, জন, তুমি কি তোমার প্রবলেম এইখানে, তুমি কি তোমার হাতে চিকিৎসা করো, পায়ে চিকিৎসা করো, এখানে চিকিৎসা করো? সে না। বললো তুমি, আমরা তো তাই করতেছি। বলি কিভাবে? আমি বললাম, দেখো আমার প্রবলেম হচ্ছে লাক্স, আমার প্রবলেম হচ্ছে কোয়ালিটি, সোপ কোয়ালিটি। আমি হালাল, লাইফবয় গোল্ড, লাইফবয় প্লাস, Rexona। রেক্সোনা, আমি এত কিছু কেন করতেছি? আই হ্যাভ টু ফিক্স, আমার তো এখানে প্রবলেম, আমার তো এইটা ফিক্স করতে হবে। তো তুমি কেমনে করবা? আমি বললাম, দেখো এটা খুব সোজা। ইউনিলিভারের 39% শেয়ার হচ্ছে গভর্নমেন্ট হোল্ড করে। আমরা কেন স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সিং করি না গভর্নমেন্টকে? বলি না কেন যে আমাদের যে ডিউটি ডেসপারিটিটা আছে, হ্যাঁ, একটা র মেটেরিয়ালের ডিউটি আর একটা সেমি ফিনিশ প্রোডাক্টের ডিউটি তো এক হইতে পারে না। বাংলাদেশের মানুষ বকলম হইতে পারে, কিন্তু এক্সপার্ট তো বকলম হইতে পারে না। ব্রিং ইন দ্য এক্সপার্টস। বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে লোক ডেকে আনো, ওদেরকে দেখাও যে কোনটা র মেটেরিয়াল, কোনটা কি, এটা বুঝাও, বুঝে এইচএস কোড কারেক্ট করার কথা বলো। আমরা এটাকে যদি এটা আমরা না পারি, তাহলে লেটস ব্রিং ইন, তখন ব্রিটিশ হাই কমিশনার ছিল আনোয়ারউদ্দিন খান, Okay. আর আমেরিকান ইয়ে ছিল, অ্যাম্বাসেডার ছিল হচ্ছে হ্যারি কে টমাস। সো এই দুজনকে আমরা ইনভাইট করার কথা বললাম যে আমরা চলো আমরা ওদেরকে প্রেজেন্ট করি, ওরাও ইনফ্লুয়েন্স করুক। সো এইভাবে উই ক্রিয়েটেড আ স্ট্র্যাটেজিক ইনফ্লুয়েন্সিং প্যারামিটার, যেখানে আমরা গভর্নমেন্টকে পিচ করব এটা। তার বললো, তুমি তো এটা পিচ করলা, তারপরে কি হবে? তোমার তো প্রোডাক্টের কোয়ালিটি খারাপ। আমি বললাম, আমি পাম্প স্টিয়ারিং আনবো, আমি পাম্প স্টিয়ারিং এনে আমি প্রোডাক্টের ইয়ে করবো। আমি যেহেতু আমার ট্যালো দিয়ে চলতেছে না, তাহলে আমি ট্যালোতে যদি আমার ভালো এক্সপিরিয়েন্স হয়, আমি ট্যালো আনবো, আমি বেটার ট্যালো আনবো। আমি তো 1960s একটা ফ্যাক্টরিতে জিনিসপত্র প্রসেস করি, সো এটাকে আমার ঠিক করতে হবে। আর কি করবা? তাই বললাম যে দেখো, মানুষ সাবান দিয়ে গোসল করে কেমনে, বলছে তুমি 90 গ্রাম 100 গ্রাম এটাকে কেমনে কি করবা? আমি তারে বুঝাই দিলাম যে কিভাবে এটাকে করতে হবে। এইভাবে ওর প্রত্যেকটা কোয়েশ্চেন করে আর আমি এটা জবাব দিই, প্রত্যেকটা কোয়েশ্চেন করে আমি এটা জবাব দিই, বলছে এখানে। তখন সে আমাকে বলে যে সলিউশন তো বাসায় আছে, দ্য সলিউশন ইজ অ্যাট হোম, ওয়াই উই কুড নট আনআর্থ ইট। এই বলে সে চলে গেল। চলে যাওয়ার পরে তার 15 থেকে 20 দিন পর আমাকে জন ডাকলো উইথ আমল, বলল যে এইচপিসির ক্যাটাগরি হেড আর্ট ভিবার্ক আসতেছে। আর্ট ভিবার্ক ইজ এ বিগ গাই ইন ইউনিলিভার অ্যাট দ্যাট টাইম। ওকে আর্ট ভিবার্ক আসতেছে, ওর সামনে তোমার প্রেজেন্টেশন দিতে হবে। আমি বললাম, আমাকে প্রেজেন্টেশন? আমি তো জনের সামনে কিছু বলি না। বাইরে আমি আমলের বললাম, আমল এটা কি হলো, আমি কেন প্রেজেন্টেশন দিব, তুমি কেন দিব না? বলে, we have been asked not to, you have to make your case to art and make him convinced for your relaunch. আমার তো সুতা খুলে গেল। আমি বললাম, শালা এটা কোন বিপদে পড়ছে, এমনিতে তো বিপদের মধ্যে আছি, তার মধ্যে আরো বিপদ। আমার তো মন টন খারাপ, রেজিগনেশন লেটার লিখবো কি লিখবো না, এরকম চিন্তা ভাবনা করতেছি। হ্যাঁ, এর মধ্যে সাফদার ভাই আসলেন। সাফদার ভাই ইজ অ্যাকচুয়ালি হু অ্যাকচুয়ালি লেফট ইউনিলিভার, পরে তো রেকিট বেনকিজের রিজিওনাল টিমে হি রিয়েলি মেড হিজ নেম। আমার খুব শ্রদ্ধার মানুষ, আই রিয়েলি লাভ হিম, হি ইজ ওয়ান মার্কেটিয়ার আই হ্যাভ রিয়েলি অ্যাডমায়ার্ড অল দ্য টাইম। সো উনাকে বললাম, নশাদ ভাই ছিল, নশাদ করিম চৌধুরী, যে এখন আবুল খায়ের ব্রাঞ্চ ডিরেক্টর, আমার ডাইরেক্ট বস। ওনার কাছে আমি কাজ শিখছি। নশাদ ভাইয়ের কাছে এলাম, নশাদ ভাই এটা কী হলো, এটা বুঝলাম না। বলে, আসিফ, দিস ইজ অ্যান অপরচুনিটি ফর ইউ। এরকম সুযোগ আমরা স্বপ্নে দেখি। আর তুমি, হ্যাঁ, তুমি এখানে প্রেজেন্টেশন বানাও, প্রেজেন্টেশন। আমিও বললাম, শালা বানাবো প্রেজেন্টেশন, 102 পৃষ্ঠা 102 স্লাইডের প্রেজেন্টেশন বানালাম, 102 স্লাইডের, এবং প্রায় 3.5 কি 4 ঘন্টার একটা সেশন। কদিন লাগছে আপনার এটা বানাইতে? এটা না, আমার লাগছে 10-15 দিনের মধ্যে চলে আসতেছে, তো সো প্রেশার ছিল, সো ওর মধ্যেই বানায় ফেলছি আর কি।
কিন্তু যেটা আমি বানাইছি এটা আসলে আমার একার ছিল না, বিকজ দেয়ার ওয়াজ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, হ্যাঁ। সো ফিনিশিং লাইনের আন্ডারস্ট্যান্ডিং ছিল, হ্যাঁ। আমার বিভিন্ন জায়গায় যে ভিজিটের লার্নিং ছিল, আমার কনজিউমারের ইনসাইটস ছিল, এগুলো সব মিলায়া তাকে প্রেজেন্টেশনটা করছি। সো তাকে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে দেখো, অ্যারোম্যাটিক আসছে হালাল নিয়ে, বাট ফাইটটা আসলে হালালের না, ফাইটটা হচ্ছে কনজিউমার ভ্যালু ইকুয়েশনের। সো কনজিউমার ভ্যালু ইকুয়েশনটা যদি আমাকে ঠিক করতে হয় তাহলে ভ্যালু চেইন রি-ইঞ্জিনিয়ারিং করতে হবে। ভ্যালু চেইন রি-ইঞ্জিনিয়ারিংয়ে আমি তাকে দেখালাম যে একটি তো ওই ডিউটির গল্পটা তাকে বললাম, তারপর আমি তাকে বললাম ডিউটির গল্প না, তোমার তো ফিজিক্যাল প্রোডাক্টে তোমাকে ম্যাচ করতে হবে। সো এই ফিজিক্যাল প্রোডাক্টে ম্যাচ করার জন্য আমি তোমাকে একটা টেস্ট দিয়ে দেখাচ্ছি যে 90 গ্রাম সোপ তোমার 105 গ্রাম সোপের ইকুইভ্যালেন্ট ভ্যালু দিবে। সে বললো কিভাবে? আমি বললাম খুব ইজি, কনজিউমার যে সাবানটা দিয়ে গোসল করে সে কিন্তু সাবানটা মাখে এইভাবে, আমাদের এখানে ডাইরেক্ট পুফ ইউজ হয় না, এই সাবান দিয়ে মাখে এবং যখন লাদার হয়ে যায় মানে ফেনাটা হয়ে যায় তখন সে থামে, তারপরে একটু হাত দিয়ে কিংবা একটু কাপড় দিয়ে মুছে তারপরে সে গোসলটা করে, ঠিক কিনা? আমরা তো এইভাবেই করি না? ইয়েস। আমি বললাম তুমি দেখো তো এখানে সারফেস এরিয়াটা কি, এটাই তো সারফেস এরিয়া। জি। সো ধরো আমি সারফেস এরিয়াটা কমাই দিলাম আর আমি হাইটটা বাড়াই দিলাম, তাহলে আমার ভিজুয়াল এপিয়ারেন্সে সোপটা 100 গ্রামের মতো লাগবে না? না, আমি তো এদিকে কমাই দিছি, এদিকে বাড়াই দিছি। সো মানুষ যখন দেখবে, মানুষ তো এইভাবে দেখে, আমার সোপ তো এইভাবে থাকে না, এইভাবে থাকে। সো মানুষ তো দেখবে যে এই এই হচ্ছে আমার ভিজুয়াল ইয়ে, তাহলে কনজিউমারের একটা পারসেপশন থাকবে, কেউ দেখেন এটা 90 গ্রাম সোপ, কেউ দেখেন এটা 100 গ্রাম সোপ, ও দেখে Packaging সামানটা size। বড় বা বড় এবং কয়দিন চলতেছে। সো আমি এটার সাথে বললাম যে পাম স্টেরিন এবং অন্যান্য জিনিসের সাথে আমি একটা ইনগ্রিডিয়েন্ট, শ্যাম্পুর একটা ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমি অ্যাড করতে চাই, সেটা কি? Phenol। এটার নাম হচ্ছে লরিক অ্যাসিড। ওকে। সো লরিক অ্যাসিড ফেনা দেয়, হুম। ফেনা বুস্ট করে। সো ও মাখবে আর ব্রুম করে ফেনা বাইর হবে, ও যখন ফেনা বাইর হবে থাইমা যাবে, বলে ওই সাবান ইউজ করার দরকার নেই। হ্যাঁ, সো দ্যাটস হাউ ইউ উইল গেট ইট। হ্যাঁ, সো তাহলে আমি 90 গ্রাম সোপ দিয়ে 105 গ্রাম সোপ লঞ্চ করবো। এই জায়গায় সে আমরা বললো যে তুমি কবে লঞ্চ করতে, না আরও ছিল যে তুমি ইয়ে কি করবা, তোমার প্যাকেজিং, তোমার তো আমার যে র্যাপার এবং স্টিফনার, এই র্যাপার এবং স্টিফনার এগুলো আমি 2.5 টাকা 3 টাকা করে কিনতাম। সো আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম এবং আমি গিয়ে, আমাদের সাপ্লায়ার ছিল তখন মার্চেন্টস, ওখানে গিয়ে মনে হয় 2 দিন 3 রাত আমরা শুধু ফ্যাক্টরি অবজার্ভ করছি যে ওয়েস্টেজ কীরকম হয়, ওয়েস্টেজ কত রিডিউস করা যাবে। তারপরে আমাদের বাইং ডিপার্টমেন্ট কাজ করলে হচ্ছে যে কখন স্টিফনার এবং র্যাপারের কাগজের দাম সবচেয়ে কম থাকে। হ্যাঁ, সো ওই টাইমে আমরা পুরো বছর কিনবো, এই ধরনের একটা প্ল্যান আমরা করলাম এবং তাকে দেখালাম, আর্ট বিভাগকে দেখালাম যে এখান থেকে আমাদের এরকম এফিসিয়েন্সি হবে। সো সে এটা শোনার পর বলছে ওয়েন ক্যান ইউ লঞ্চ ইট, মানে বেসিক্যালি লাক্সের লঞ্চ ইজ আ রিজিনাল ইনোভেশন সেন্টার অর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড টিমের কাজ। সো লোকালি কেউ লাক্সকে চেঞ্জ করতে পারে না। আমি লিটারেলি না এটা লিখে রাখছিলাম আপনার গল্পের আগে যে এটি ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজির কারণে হয় ওর লোকাল ইনোভেশন থাকে। হ্যাঁ, সো পারে না। সো এটার জন্য আর্ট বিভাগের পারমিশন লাগবে। হি ইজ দ্য বিগ গাই। বলছে তুমি কত তাড়াতাড়ি পারবা? আমি বললাম আমার 2 বছর লাগবে। 2 ইয়ার্স, দিস ইজ টু হাই। আমি বললাম তোমার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড টিম 2 বছরে লাক্স লঞ্চ করতে পারে না, আমি তোমাকে 2 বছর বলতেছি। বলছে না, তুমি তারও কম সময়ে করো। তাই আমি বললাম ঠিক আছে, তুমি 1 বছরে করো। বলছে আমি 1 বছরে পারবো না, আমি হয়তো 1.5 বছরে ট্রাই করবো। সো হি গেভ দ্য ম্যান্ডেট টু রিলঞ্চ। তখন আমি তাকে বললাম যে আমার তো পারফিউমেও ঝামেলা আছে, কারণ এখন হেডোনিস্টিক পারফিউম পছন্দ করে, লাক্স হচ্ছে ভেরি সাটল পারফিউম। সো আমাকে পারফিউমেও ইনোভেশন করতে হবে। তখন ওই পারফিউমের ইনোভেশনের জন্য আমি তাকে ব্রিফ দেখালাম যে মুড, হোয়াট ইজ মুড। সো বেসিক্যালি আমি একটা মুড রিসার্চ করছিলাম এই লাক্সের কারণে। এই লাক্সের প্যারাতে আমি অনেক ধরনের কনজিউমার রিসার্চ করতে পারছি, বিকজ আমাকে অর্গানাইজেশন অ্যালাউ করছিল তখন। সো আমার একটা রিসার্চে আই ফাউন্ড যে সাবান যে মানুষ ইউজ করে সেটা আসলে মুডের কারণে ইউজ করে। কোন রঙের সাবানটা সে ইউজ করবে এটা আসলে মুড ড্রিভেন একটা কাজ, এবং এই মুডগুলো গভর্ন করে হচ্ছে পারফিউম অ্যান্ড কালার। আমি প্রথম আবিষ্কার করলাম যে বাঙালি সিরিয়াসলি রোমান্টিক একটা জাতি। হোয়াট? হ্যাঁ, এবং এই রোম্যান্টিসিজমের কারণে
সারা পৃথিবীতে সাদা সাবান সবচেয়ে বেশি চলে, বাংলাদেশে পিঙ্ক সাবান চলে। এখন পিঙ্ক কেন? বিকজ পিঙ্ক ইজ এ কালার অফ রোমান্টিসিজম। আমি আসলে মনে পড়তেছে না কখনো সাদা লাক্স কিনা হয়েছে, সবসময় লাল পিঙ্কটাই কিনা হয়েছে। Okay. So what white connotes? White is actually a symbol of purity. So the mood is there. ডাবের মধ্যে যেরকম হোয়াইটটা রাখা হয়, সো এই পুরো রিসার্চটা করে তারপরে ওই রিসার্চের উপরে বেস করে আমি প্রত্যেকটা টাইপকে, কোথাও ব্রুকশেলস, কোথাও ক্লডিয়া শেফার, এরকম প্রত্যেকটা মানে আইডেন্টিটিকে ধরে যে কে কীরকম সেটা ধরে আই রোট ব্রিফ, এবং সেটা আমি আর্ট উইবারকে দেখাইছি যে দিস ইজ দ্য ব্রিফ দ্যাট আই হ্যাভ। ও তো হি ওয়াজ ভেরি ইমপ্রেসড। হি সেড যে দিস ইজ এটা, এবং আমার যে ইউনিলিভারের এক্স চেয়ারম্যান ছিলেন কামরান বাকার, কামরান ভাই, both of them told me যে this is one of the finest perfume brief that I have ever seen, they have ever seen. So ওই ব্রিফ নিয়ে আমি বললাম যে তোমার ইন্টারন্যাশনাল টিমকে বলে দিতে হবে এবং সব পারফিউমারি হাউসকে বলে দিতে হবে আমার ব্রিফে কাজ করার জন্য এটা অ্যালাউ করতে হবে। সো এভরিথিং অ্যালাউড, তুমি লঞ্চ করো। সো দ্যাটস হাউ উই লঞ্চড অ্যান্ড অ্যারোম্যাটিক ইজ হিস্ট্রি। ভাই আমি একটা ইয়া থেকে একটু জাস্ট বুঝে নেই, 105 গ্রাম আর একটা হচ্ছিল 90 গ্রাম, ওটা কি আসলে 105 গ্রাম ছিল না 90 ছিল? 105 গ্রাম আমি বলি, যদি একটা সিমুলেশন করি, হ্যাঁ। ইউ আন্ডারস্ট্যান্ড সিমুলেশন, হ্যাঁ রাইট? হ্যাঁ 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 হ্যাঁ। আমি যদি সিমুলেশন করি, এখানে আমি 100 গ্রামের সোপ রাখছি, এখানে আমি 90 গ্রামের সোপ রাখছি। এটা হচ্ছে উইথ লরিক অ্যাসিড, এটা হচ্ছে হ্যাঁ। উইদাউট লরিক অ্যাসিড। It gives the The performance TSM of level- it gives the performance of 105, but the packaging এ কি 105 টাইপ ছিল না না কিছু ছিল না, 90 গ্রামই ছিল। 90 গ্রাম। বাট আমার তো হচ্ছে কি, ইউ সি পারসেপশন ইজ রিয়ালিটি। না এটাই আমি জাস্ট অডিয়েন্সের কাছে একটু ক্লিয়ার হ্যাঁ। করতে চাচ্ছিলাম, বিকজ আপনি মাঝে 90 বলছেন গ্রামই আমি ছিল, 90 কিন্তু আমি শুধু শেপ রি-ইঞ্জিনিয়ারিং করলাম। এক্স্যাক্টলি, এবং মানে আমি it appears to be ভিজুয়াল অ্যাপিয়ারেন্স আমি 100 গ্রামের মতনই দেখালাম, এবং ইন টার্মস অফ এফিকেসি দিস ইজ অ্যাকচুয়ালি পারফর্মিং অ্যাট 105 এন্ড ল্যাব টেস্ট। এক্স্যাক্টলি না মানে এটাই যে জাস্ট টেস্ট আমি করি বলতে নাই ভাইয়া, এটা আমার জামালউদ্দিন সাহেব করছেন, হু ইজ অ্যাকচুয়ালি দ্য কোয়ালিটি কন্ট্রোলার অফ মাশাআল্লাহ। আওয়ার ল্যাব। না মানে আপনারা কিন্তু প্যাকেজিং এ বলছেন 90, কিন্তু এটা আসলে পারফরম্যান্স দিচ্ছে 105। বেসিক্যালি মানুষ বুঝে কি, মানুষ মনে করে যে মার্কেটিং মানে অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, ওয়াও, সি মার্কেটিং ইজ নট অ্যাডভার্টাইজিং। If you don't know your product and if you do not know how to engineer your product for consumer functionality, consumer aesthetics, এগুলো না জানলে ভাই কি মার্কেটিং আপনি করতেছে? যেই ইন ডেপথ লেভেলে মানে করছেন এই জিনিসটা, দ্যাটস জাস্ট ক্রেজি। সি আই এম সো ফরচুনেট, কারণ ভাইয়া আমি বলি এটা না আল্লাহ আমাকে দিছে, হুম। এটা তো আমি চাইলে পাবো না। তুমি পারবা? তুমি তো এই সুযোগ পাবা না। হু উইল গিভ ইউ দিস অপরচুনিটি? সো আমি যেটা আমার লাইফের সবচেয়ে বড় লার্নিং এখান থেকে, সেটা হচ্ছে যে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার জীবনের এই প্যারা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। সো ভাই প্যারা খাও না, প্যারা যদি খাও তাহলে বলবা যে ভাই এখানে একটা সুযোগ আছে, চলো ভাই প্যারা খাই। আলহামদুলিল্লাহ যে ইন্না মাআল উসরি ইসরা, হ্যাঁ। নিশ্চয়ই কষ্টের সাথে Have I not স্বস্তি lifted আছে। your heart and relieved you of the burden that weighed you back down? Have I not given you high renown? With every hardship there is ease. Verily, Every with hardship. every hardship there is ease. When your prayers are ended, resume your toil and seek your Lord with all fervor. একদম সুবহানাল্লাহ। অ্যামেজিং অ্যামেজিং। ভাইয়া এখান থেকে একটা দারুণ মানে জিনিস আমার মাথায় আসতেছে, এটা আমাদের জন্য যারা আমরা এখন মার্কেটিং ব্র্যান্ডিং প্র্যাকটিস করতেছি ভাইয়া, আমাদের জন্য এটা ক্র্যাক করাটা অনেকটা কঠিন হয়। আই উড লাভ টু অ্যাস্ক ইউ ভাইয়া, সেটা হচ্ছে এই যে আমরা এত আশেপাশে এত প্রোডাক্ট আছে, এর মাঝখানে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করবো বা ব্র্যান্ড লঞ্চ করব, এতগুলো টুথপেস্ট থাকা সত্ত্বেও কেন আমার টুথপেস্ট ব্যবহার করবে, এত সাবান থাকা সত্ত্বেও কেন আমার সাবান ব্যবহার করবে, যেটা ব্র্যান্ডের ভাষা আমরা বলি ব্র্যান্ড পজিশনিং, প্রোডাক্ট পজিশনিং। ভাই এই সাইকোলজিটা কিভাবে কাজ করে প্লিজ ভাইয়া এক Okay, বাচ্চা ভাই, মানুষের মতো এটা আমি- বলে শিখান ভাইয়া। এটা আমি বলবো, বাট তার আগে আমি একটু বলে রাখি। হ্যাঁ। সো ফিলিপ কটলার হঠাৎ করে অ্যারোমেটিককে ফিচার করে ফেললো। আল্লাহ, ইয়েস ভাইয়া, হ্যাঁ? ইয়েস। কিন্তু নো ওয়ান নিউ যে হাউ অ্যারোমেটিক ওয়াজ বিটেন টু ডেথ। দিস ইজ বিগ ওয়ার, নট ফাইট, It was War. war. It was war. ফাটায় দিছি তো ভাই। And you নাই were that, তো। and you were that guy. I was that guy. সেনাপতি। আল্লাহ আমাকে সেটা দিছিল। আমি একা কিন্তু এটা করতে পারতাম না। The whole team, Of course. the whole team. আমি একা না, whole team. মানে it was relentless. And remember at that time, when I was relaunching
my theme was daring to dream. You know why daring to dream? Because যতগুলো ব্র্যান্ড তাদের মার্কেট শেয়ার হারাইছে by 50% or more, সেই ব্র্যান্ডগুলো কিন্তু রিভাইভ করতে পারে না। ইউ ক্যান রিসার্চ, দিস ইজ দ্য অনলি ব্র্যান্ড, আল্লাহর অশেষ মেহেরবানি, দ্যাট রিভাইভ আপনি আমাকে একটু টু নাম্বার ওয়ান পজিশন। আপনি আমাকে একটু বলবেন যে কত পার্সেন্টেজ মার্কেট শেয়ারে গেছিল এন্ড দেন পরে আবার revive হলো? এটা যদি আমি শুধু বিউটি সেগমেন্টে হ্যাঁ। বলি, হ্যাঁ, তাহলে ইট ওয়েন্ট ডাউন টু 30% from from almost 90%. 90% to 30% and then after the And then again it got back. to 90%. আমি জানি 90% হয়তো যায় না, বা- 70-80%. 70-80%. এটা That's a যদি huge jump. টাকায় হিসাব করি, ইভেন আজকের Huge, টাকায় huge. যদি হিসাব করি, Huge. আজকের টাকায় ওই তখনকার 13 টাকার না, আজকের টাকা হিসাব করলে এটা হিউজ টাকার একটা মার্কেট। ভাইয়া, আল্লাহ যে আমাকে এই শিক্ষাটা দিছেন, এই শিক্ষাটার পরে না আমার কাছে কোনো যুদ্ধকে যুদ্ধ মনে হয় নাই। আলহামদুলিল্লাহ। সো ভাইয়া, আমি একটা জায়গায় দেখতেছিলাম যে ধরেন তখন আপনার 4টা মেগা ব্র্যান্ডস ছিল। একটা হচ্ছে হ্যাঁ, ইউনিলিভারের যে লাক্স, ফেয়ার অ্যান্ড লাভলি, হুইল, আর আরেকটা জানি কোনটা ছিল, লাক্স মেগা ব্র্যান্ড, আরেকটা ছিল যে মনে Lifebuoy? লাইফ বয়, এক্স্যাক্টলি। অ্যান্ড দেন আপনি 5th ব্র্যান্ড হিসেবে ক্লোজ আপকে বলেন যে লেটস মেক 5th, মানে লেটস মেক ক্লোজ আপ দ্য 5th মেগা ব্র্যান্ড। আই রিয়েলি ওয়ান্ট টু নো দ্য স্টোরি ভাই। হাউ ডিড ইউ মেক ক্লোজ আপ দ্য মেগা ব্র্যান্ড? ওকে, সো বেসিক্যালি তখন যেটা ছিল সেটা হচ্ছে যে আমি তো আর 5th মেগা ব্র্যান্ড Right, right. বানানোর জন্য কেউ না। অফকোর্স। অ্যাকচুয়ালি ইটস এ ম্যানেজমেন্ট বোর্ড ডিসিশন যে তারা চায় যে দেয়ার হ্যাজ টু বি ওয়ান মোর ব্র্যান্ড দ্যাট Right, শুড right. কাম ইনটু দ্য মেগা ব্র্যান্ড পোর্টফোলিও। আমার যখন বলা হইলো তখন দে চোজ, বিকজ ওই যে পিঙ্ক সাবানের কথা বলছি না, ঠিক সেরকম সারা দুনিয়াতে সাদা টুথপেস্ট চলে। বাংলাদেশ হচ্ছে এমন এক দেশ যেখানে রঙিন টুথপেস্ট চলে, নাচে গানে ভরপুর। সো this is something very very interesting about Bangladesh. This is very unlike বাংলাদেশ, যে আসলে পুরো ওয়ার্ল্ডের মধ্যে মানে যদি আমি বলি যে প্রোডাক্ট ক্যাটাগরিতে এই দুটা জায়গায় আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স আই হ্যাভ ফাউন্ড যে দিস ইজ কোয়াইট ইউনিক। আচ্ছা, এখন তো যদি মেগা ব্র্যান্ড করতে হয় তাহলে ক্লোজ আপ ইজ দ্য নেক্সট বিগেস্ট ব্র্যান্ড, এটারে মেগা ব্র্যান্ড পোর্টফোলিওতে নিয়ে যেতে হবে। এখন ক্লোজ আপরে যদি মেগা ব্র্যান্ড পোর্টফোলিওতে যাইতে হয় তাহলে একটা জিনিস হতে হবে যে আমাদের টুথপেস্ট ইউসেজ পেনিট্রেশন কিন্তু তখন মাত্র ছিল 40%-এর মতো। ওকে, বাকিরা সব ওকে কয়লা, নিমের মাজন, তারপরে হচ্ছে যে মেসওয়াক। মেসওয়াক, হ্যাঁ, এগুলিতে। হ্যাঁ, তখন আমি আবার আমার ইউজার টেস্ট শুরু করলাম, কনজিউমার কাছে গেলাম, দেখলাম যে যারা নন ইউজার তাদেরকে ব্রাশ দিলে মোটামুটি মারি মুড়ি ফাইটা রক্ত টক্ত বের হয়ে একটা বিতকিচ্ছিরি কাহিনী ঘটে যায়। কি বলেন? না না, অনেক ইউ গাইজ ডোন্ট নো বিকজ ইউ ডিড নট ইভেন রিয়েলাইজ যে আমরা হ্যাঁ। এইভাবে বড় হয়েছে হ্যাঁ। দেখে। তো আর যদি এমনি আঙ্গুলে আমরা দাঁত মাজি, টুথপেস্ট এত পিছলা, হ্যাঁ মানে বাঙালি তো পিছলা, বাট টুথপেস্ট আরো বেশি পিছলা। সো ওই পিছলাটা পিছলাইতে থাকে এবং হি ডাজেন্ট গেট দ্য এক্সপিরিয়েন্স অফ ক্লিনিং। কারণ ওই রাফ রাগেডনেসটা, যেমন ওই যে আমরা যদি নিম পাউডার কিংবা অন্য কিছু দেই, ওটাতে ঘষা খায় এবং ঘষা খেলে দে ফিল দ্যাট অ্যাব্রেসিং টেন্ডেন্সিটা, ওটা ক্লিনিংয়ের একটা কিউ দেয় আর কি। তারপরে সো ওই জন্য তখন আমরা ওই যে ছোট ছোট মলিকিউলওয়ালা একটা পেপসোড ক্লোজ আপ, ক্লোজ আপ, হ্যাঁ ক্লোজ আপ, exactly. মাইক্রো জেলওয়ালা, মাইক্রো ইনগ্রিডিয়েন্টসওয়ালা কি জানি একটা বাই করলাম, সেটাও কাজ করলো না, কারণ ওই টুথব্রাশ ইউসেজ হ্যাবিট তো নাই। and then what? তারপরে হচ্ছে ক্লোজ আপের পেনিট্রেশন, যদি আমার রুরালে নিয়ে যেতে হয় তাহলে তাই নিড এ পেনিট্রেশন প্যাক। তখন আমরা লঞ্চ করলাম ক্লোজ আপ টুনিটেক, ছোট্ট 2 টাকার 1 টাকার হ্যাঁ, একটা, এই যে এরকম স্যাশের মতো। হ্যাঁ, এইগুলো লঞ্চ করলাম। লঞ্চ করার পরে আমরা দেখলাম যে আসলে ওখানে পৌঁছাচ্ছে কিন্তু কনভার্সন হচ্ছে না। ওকে, মানে রিটেইল পর্যন্ত গেল। রিটেল গেল, প্লাস হচ্ছে আমরা করলাম কি ফেয়ার অ্যান্ড লাভলির সাথে ফ্রি দিলাম, লাক্সের সাথে ফ্রি দিলাম। সো যতগুলো লাক্স হোম আছে সবখানে পৌঁছা গেল ব্র্যান্ড। আমাদের দরকার হলো একটা অ্যাক্টিভেশন টিমের। সো অ্যাক্টিভেশনের কনসেপ্টটা মানে আমরা শুরু করছিলাম একদম আমি লাক্সের সময় থেকে, যে উঠান বৈঠক এটা ওটা, যে এনজিওদের থেকে শিখে ওগুলোকে কনভার্ট করে যে মানুষজনকে কিভাবে চুলে শ্যাম্পু লাগালে যে জট লাগে না কন্ডিশনার সহ,
এগুলো আমরা খুব ডেমনস্ট্রেশন করতাম আর কি গ্রামে গ্রামে গিয়ে গিয়ে আমরা, এবং তখন পল্লী দুধ অলসো বিকেম ভেরি পপুলার। সো পল্লী দুধের মাধ্যমে রুরাল পেনিট্রেশন করছি আমরা। এই সময় আমাদের কাছে মনে হলো যে এই কমিউনিটিকে আসলে হুক আপ করতে হবে। ওদেরকে যদি আমি এনগেজ করতে না পারি, ওদের জায়গায় ওদের ওদের পোর্টফোলিওতে যদি আমি ঢুকতে না পারি, ওদের কনসিডারেশনে যদি আমি ঢুকতে না পারি, কনসিডারেশন সেটে যদি ঢুকতে না পারি, তাহলে উই কান্ট বিকাম আ মেগা ব্র্যান্ড। সো কিভাবে ঢুকবো? শুরু হয়ে গেল ইয়ত রিসার্চ। আমি কিন্তু ভাই একদম পুরান্তি আমলের মার্কেটিয়ার। আমি কিন্তু রিসার্চ ছাড়া কথাই বলি না। আমার জীবনের সবচেয়ে বড় লার্নিং হচ্ছে যে ইফ ইউ আর নট স্লিপিং, ড্রিমিং, লিভিং, ইটিং, কনজিউমার, ইউ কান্ট বিকাম আ মার্কেটিয়ার। মানে আমি প্রত্যেকটা স্টেপে আমি কনজিউম করতেছি। হ্যাঁ, না, আমার না, না। কনজিউমারকে বুঝতে হবে। আমার কনজিউমারকে উঠতে বসতে ঘুমাইতে খাইতে আমার কনজিউমার কনজিউমারকে ভাবতে হবে। আমি ভাবলে হবে না। আমি কি করছি এটা ভাবলে আমি প্রোডাক্ট বেচতে পারবো না। কনজিউমার কি করতেছে, আমার আইডিয়াল কনজিউমারকে। ফর এক্সাম্পল, সবাই বলে টার্গেট অডিয়েন্স। টার্গেট অডিয়েন্সের ডেফিনেশন কি সাজ্জাদ? যেই গ্রুপ অফ পিপলের কাছে আমি আমার প্রোডাক্টটা সবচেয়ে বিক্রি করার চান্স আছে। রাইট, আমি ওটাকে ইংরেজিতে খুব সহজ ভাষা বলি। এই ডেফিনেশন কোনো বইতে পাওয়া যাবে না, ভাইয়া শুধু চলমান বুক আসিফ ইকবালের কাছে পাওয়া যাবে। হ্যাঁ, সেই the person or the situation for which my brand is the best choice. সিচুয়েশন The person and situation, দুইটাই। The person or the situation for which my brand is the best choice. সিচুয়েশনটা ভালো লাগছে ভাইয়া। সিচুয়েশনটা নিউ ভাইয়া। সো বেসিক্যালি আমরা পুরো একটা টিম বানাইলাম। মিডিয়া ডিপার্টমেন্ট, মার্কেট রিসার্চ ডিপার্টমেন্ট, ব্র্যান্ড ডিপার্টমেন্ট। তখন আমি মার্কেটিং ম্যানেজার। হ্যাঁ, আমার পার্সোনাল ভাইয়া প্রোডাক্টসে তো কবে ইটস হচ্ছে ব্যাক ইন 2004। 2004 2000 লাক্সারি লাক্সারি লাক্সের ঘটনাটা হচ্ছে 96, 97, 2001। এরপরে আমি চলে গেলাম, মানে লাক্সের রিভাইভ করানোর পরে আই গট রিওয়ার্ডেড। হ্যাঁ আই বিকেম এ লিস্টার হ্যাঁ ইন ইউনিলিভার। সো আই ওয়াজ এক্সপ্যাট্রিয়েটেড টু পাকিস্তান। এবং পাকিস্তানে গিয়ে রুরাল মার্কেটিং করছে ওদের। ওদের পুরো এন্টায়ার রুরাল ডিপার্টমেন্টটা স্টার্টেড উইথ মি। ভাইয়া একটু অডিয়েন্সের জন্য বলবো যে রুরাল মার্কেটিং এটা অনেকে কানেক্ট নাও করতে পারে জিনিসটা। ভাই গ্রামে গঞ্জে প্রোডাক্ট তো পৌঁছায় না। হ্যাঁ, পাকিস্তান তো বিস্তীর্ণ এলাকা। সো এখানে পুরোটা হোলসেল ডিপেন্ডেন্ট। হোলসেল থেকে মানুষজন প্রোডাক্ট নিয়ে যায়। তাহলে আমি রুরালে পৌঁছাবো কেমনে? গ্রামে গঞ্জে পৌঁছাবো। গ্রামে গঞ্জে পৌঁছাবো কেমনে? এই গ্রামে গঞ্জে পৌঁছানোর তরিকাটা হচ্ছে রুরাল মার্কেটিং। এটা প্রথমে মানুষজন জানতো না। আমরা প্রথম ওগিলভি অ্যান্ড ম্যাথরের একটা মডেল এবং আমাদের যে এনজিওদের যে মডেলগুলো ছিল এইগুলোকে অ্যাডাপ্ট করে আমরা শুরু করলাম। এবং তখন জয়িতা, পল্লী দুধ এগুলো আসলো আর কি। এগুলো হচ্ছে দিজ আর অল ইমপ্লিমেন্টেশন টেকনিক্স। আচ্ছা, এখন আসতেছি ওই গল্পে। সো আমরা পুরো টিম ভাগ করলাম, সারা বাংলাদেশকে ৬-৭টা এলাকায় ভাগ করলাম। কোরা কনজিউমার হোমে থাকলাম, ওদের সাথে দিন কাটালাম, রাত কাটালাম। তারপরে কলেজ ইউনিভার্সিটিতে গেলাম, ওদের সাথে আড্ডাবাজি করলাম, বুঝলাম ওরা কি করে না করে। এবং আমরা যেখানেই যাচ্ছি, যে টিমই যাচ্ছে, সাথে একটা রিসার্চার কিন্তু সাথে আছে যে পুরাটা নোট করতেছে, ডকুমেন্ট করতেছে। সো এবার যাইতে থাকলাম। এই করতে করতে আমরা সবাই এসে আবার রিওয়াইন্ড করতাম, একটা রিওয়াইন্ড সেশন করতাম। সো ওই রিওয়াইন্ড সেশনে যে যা দেখছে ওগুলো করতো। এগুলো সব আমি এবং আফজাল, আমরা দুজন ছিলাম। আফজাল পরে মার্কেটিং ডিরেক্টর হয় ইউনিলিভারের, এবং পরে পারফেক্টিভ অ্যান্ড মিলেরও মার্কেটিং ডিরেক্টর ছিল সে। এখন সে নেদারল্যান্ডসে আছে, প্রবলি হি ইজ ডুইং অন এ বিগ কোম্পানিতে কিছু একটা কাজকর্ম করছে। অ্যামেজিং গাই। সো আমরা মিলে এগুলো সব নোট ডাউন করতাম। নোট ডাউন করে আমরা দেখলাম যে ইউথের যে সাইকোগ্রাফিক্স, ইউথের আসলে 3টা খেলা আছে। প্রথম খেলাটা হইতেছে সে তো চাপাবাজ এবং মিথ্যা কথা কয়। মা ওরে জিজ্ঞেস করে, তুই কই গেছিলি? বলছে ওই যে ওইখান থেকে তাজিয়া মিছিল গেছিল না, ওইটা দেখতেছিলাম, এই জন্য দেরি হয়েছে বাসে আসতে। হয়েছে কি হয় নাই? হ্যাঁ কাহিনীটা কি সত্য না? ওই তো মানে ওরা আমাদের অভ্যস্ত। প্রত্যেকের লাইফে হয়েছে এটা। হ্যাঁ, সো দে অলওয়েজ একটা গল্প দিতে অভ্যস্ত। এই যে তোমরা যেমন এখন গল্প চাও, হ্যাঁ, দর্শক গল্প চায়, এরাও কিন্তু গল্প দেয়, ডেইলি গল্প দেয় আর কি। হ্যাঁ,
সো এটা ইজ সামথিং দ্যাট ইজ আপনাদের কনসিডারেশনে আসলো সো ওই জায়গাটা আমরা পাইলাম যে তারা আসলে ভালো অ্যাক্টিং করে। আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে দিস গাইজ লাভ আড্ডাবাজি। হুম মানে 2-4-5টা বন্ধুরে একসাথে দিয়ে দিলে সময় যে কোন দিক দিয়ে উড়ে যাবে কেউ বলতে পারে না। আর হেন কোনো বিষয় নাই যেগুলো নিয়ে আড্ডা হয় না। স্বপ্ন, ব্যর্থতা, জীবন, হ্যাঁ, পরচর্চা, পরনিন্দা যা বলেন মানে মোটামুটি এভরিথিং ইজ অ্যাভেলেবল। মেয়ে, ছেলে, হ্যাঁ, প্রেম, অপ্রেম সব। সো দ্যাটস ওয়ান পার্ট। দ্য আদার পার্ট ইজ প্রত্যেকটা বাঙালির ভিতরে না একটা গায়ক আছে। সে না বাথরুমে বইসা গুনগুন করে, গোসল করার সময় গুনগুন করে, হ্যাঁ? তাদের ভিতরে কিন্তু একটা সুর আছে এবং গান করতে চায় বাঙালি। সো এই ৩ টা নিয়ে তখন আমার ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে সঞ্জীব মেহতা। এই ৩ টা নিয়ে যখন আমি ওকে প্রেজেন্ট করলাম, ও আমারে জিগাইলো যে, "আসিফ, which one you would like to do?" ৩ টাই ইজ ইকুয়ালি অ্যাট্রাকটিভ। তুমি কোন রুটে যাইতে চাও? তো আমি তখন বললাম যে, "দেখো সঞ্জীব, I'm a musician, I'm a lyricist, so I'll be able to get everything together for the music. So let's do it." এখন এটা করব, ঠিক আছে, মিউজিক তো করব, কেমনে করব, কিভাবে করব, কিচ্ছু জানি না। তখন আমি মনে করলাম যে একটা ইনসাইট ছিল আমাদের, যে ইউথের অনেকগুলো ইনসাইটের মধ্যে একটা ইনসাইট ছিল, ইউথ বিলিভস ইন দেয়ার পোটেনশিয়াল, বাট দে অলসো বিলিভ that they do not have a platform to express themselves. So Close Up যেহেতু একটা কনফিডেন্স ব্র্যান্ড, Close Up actually stimulates confidence in them. তাহলে ওর এক্সপ্রেশন এবং ওর কনফিডেন্টলি এক্সপ্রেস করার যে জায়গাটা, সেইখান থেকে আমরা আমাদের ইউথকে ধরার চেষ্টা করলাম। সেটার নাম কি হবে? সো এশিয়াটিক ওয়াজ ওয়ার্কিং উইথ আস। সো শাওন, নেভিল, দিজ আর দ্য 2 গাইজ, হ্যাঁ, হু আর ওয়ার্কিং with us. So এবং আদিত্য কবির, হ্যাঁ, দিজ আর মানে ব্রিলিয়ান্ট ট্যালেন্টেড পিপল, মানে মাথা নষ্ট করা ট্যালেন্টেড সবগুলি, হ্যাঁ। সো আমার জন্য খুব কঠিন হয় না, কারণ আমি কম ট্যালেন্টেড লোক, এরা অনেক বেশি ট্যালেন্টেড লোক, এদেরকে ইউজ করতে পারলে আমার কাজ শেষ, হ্যাঁ। সো আই ইউজ দেম টু দ্য ফুলেস্ট, আই এনকারেজ দেম, আই ইন্সপায়ার্ড দেম, এবং পাগলের মতো কাজ করলাম আমরা। কাজ করে উই ক্রিয়েটেড যে ক্লোজ আপ ওয়ান, কারণ আমরা চাইছি যে ওয়ান মানে নাম্বার ওয়ান হও। আমার জীবনের মধ্যে একটা শখ হচ্ছে যে আমি সবসময় অ্যাজ এ মার্কেটিয়ার মনে করি যে উই আর হিয়ার টু ইন্সপায়ার দ্য নেশন টু ইমপ্রুভ। সো ওয়াই ক্লোজ আপ ওয়ান? ওয়ান ইজ টু রিয়েলি ইনফিউজ দ্যাট নাম্বার ওয়ান হওয়ার একটা টেন্ডেন্সি সবার ভিতরে। সো ক্লোজ আপ ওয়ান, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। আরে সো দ্যাটস হাউ উই কয়েন্ড ইট। এটা 2004 সালে, রাইট? 2004 সালে। অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি। প্রথম আমরা ফার্স্ট যখন অডিশন করলাম এবং কিছু গান ইউজ করছিলাম আমার ভাষায় লিরে, তারপরে হচ্ছে হুট করে মাঝখান থেকে একটা তোমাকে খুঁজছে বাংলাদেশ, পানির মাঝখান থেকে উঠে এসে হ্যাঁ তোমাকে কিছু বাংলাদেশ। হ্যাঁ। সো তখন এবং তারপরে যে প্রজাপনের গানটা, দিস ক্রিয়েটেড আ কমপ্লিট নিউ ওয়েভ অল টুগেদার। কারণ ওই সময়টা না, আমি তখন মাত্র পাকিস্তান থেকে ফিরছি, অ্যান্ড আই ওয়াজ সিইং যে তু মেরা সোনিয়া বাজতেছে, হিন্দি গান বাজতেছে এখানে, হ্যাঁ, প্রচুর মানে ইনফিলট্রেশন অফ আদার কালচার হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে ওয়াই নট রিভাইভিং আওয়ার ওন সংস, এবং আমাদের নিজস্ব কালচারটাকে রিভাইভ করি না কেন? পুরা মানে ইট ক্রিয়েটেড আ হিউজ মানে ম্যাসিভ তো হাইপ। হ্যাঁ, হাইপ তৈরি করছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি মানে যেখানে আমার মার্কেটিং ইনসাইটস গুলো কাজ করছে বা আমার মার্কেটিং ট্রান্সফরমেশন গুলো কাজ করছে, সেটা হচ্ছে ইউ সি, যখন আমি নোলক বাবুকে দেখতেছি, আমি কিন্তু নোলক বাবুর গল্পটা দেখতেছি। সে কোত্থেকে উঠে আসছে, সে ট্রেনে মায়ের জন্য গান গাইতো, এসব স্টোরি দেখতেছি। বিউটি, বাপে তাকে গান শেখাইতো, হ্যাঁ হ্যাঁ, বাপে ওই যে ওই গানটার সময় বাপের পা ধরে সালাম করে সে গান গাইতে গেছে, রেসপেক্ট, এই জিনিসগুলো। এবং আমাদের জাজ ছিল, মারা গেছেন বুলবুল ভাই, আহমেদ ইমতিয়াজ বুলবুল, কুমার বিশ্বজিৎ, বিশুদা, হু ইজ বেসিক্যালি আ সিনিয়র টু মি, বাট হি ইজ মোর আ ফ্রেন্ড দেন ব্রাদার দেন এনিথিং এলস, বিকজ গান ছিল আমি ওনার সাথেই করছি। সো অ্যান্ড
ছিল হচ্ছে শাকিলা জাফর, শাকিলা আপা। সো তিনজনকে আমার আলাদা করে ব্রিফ করা ছিল, হ্যাঁ, যে ফর এক্সাম্পল কেউ জিতলে যে ইয়েস কার্ড, হ্যাঁ, দ্যাট ওয়াজ এন ইনোভেশন অফ মাইন্ড, যে কাউকে ডিসকারেজ করা যাবে না। যারা গান করতে আসছে, সে গান করতে না পারুক, সে যে আসছে এটাই অনেক। প্লিজ কেউ যাতে না বলে যে এই তুমি গান করতে পারো না, তুমি সরো। নো ডিসকারেজমেন্ট। আমরা এত বেশি মানে তুই পারস না, তুই পারস না, তুই পারস না শুনছি, আমরা ইউথকে পারস না এই কথা বলতেই চাই না। তুমি পারবা, তোমাকে দিয়ে হবে, তুমি আবার আসো, আবার রেডি হয়ে আসো আগামী বছর। একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা যখন এটা তো একটা বিশাল সাকসেসফুল একটা ক্যাম্পেইন হয়েছিল, এর আগে ক্লোজ আপের মার্কেট শেয়ার কিরকম ছিল এটার ইফেক্ট আমি জানতে চাচ্ছি। ইফেক্টটা মার্কেট শেয়ার না প্রায় আমি আমার যদ্দূর মনে পড়ে, কারণ তার পরপরই আমি আবার আই মুভ টু টেলকো, হ্যাঁ। ওকে। সো এটা করেই আমি ও। টেলকোতে চলে গেছিলাম। সো এরপরে ২ বার আরো ক্লোজ আপ ওয়ান হয়। এর মধ্যে একবার আমি ইনভলভ ছিলাম, এবং টেলকোতে আমি কেন গেছি এটারও একটা রিজন আছে, হ্যাঁ, এটা Sure. আমি বলব। হ্যাঁ শিওর। আমার মনে হয় ৫ থেকে ৬% মার্কেট শেয়ার বাড়ছিল। এটা একটু ৫ থেকে যদি ৬% numbers অডিয়েন্সকে টা যদি বোঝানোর জন্য বোঝানো যদি যায়। একটু হ্যাঁ, কোনো numbers কিছু দিয়ে বলতে পারতেন। নাম্বারসে হিউজ গ্রোথ ছিল, ডাবল ডিজিট, প্রায় 25-30% গ্রোথ ছিল। যে গ্রোথটা ইউজুয়ালি 15-20 হতো, গ্রোথ ডাবল হয়ে গেছিল। অ্যান্ড দ্য ব্র্যান্ড ওয়াজ মাচ স্ট্রঙ্গার দেন বিফোর। তো তারপরের ডাটাগুলো আমার কাছে নাই, বাট ইট বিকেম আ মেগা ব্র্যান্ড আর কি। আমরা যদি এভাবে বলি যে কি এইটার পিছনে আমি জানি এভাবে বলবো কিনা, মানে কিরকম ইনভেস্টমেন্ট গিয়েছিল এই যে পুরো ক্যাম্পেইনটা, এটা কত বছর এবং ইনভেস্টমেন্ট এবং রিটার্নটা কিরকম আসতেছে যদি ভাইয়া, দ্য ইনভেস্টমেন্ট ওয়াজ হিউজ আমার ওয়াজ ওয়ার্থ ইট না, ওরকম হিউজ ছিল না। আমরা হয়তো ৫-৬ কোটি টাকা খরচ করছিলাম ওই সময়। আই এম এ ভেরি মেজালি গাই, হ্যাঁ। আমি কিন্তু টাকা পয়সা খরচ করতে গিয়ে কিন্তু খুবই সাবধানে খরচ করি, কারণ আমি জানি যে ৳১ খরচ করলে, হ্যাঁ, ওইটা আসলে ফেরত আসে হচ্ছে ৪ আনা করে। হ্যাঁ, সো যখন আমি খরচ করব অ্যাজ এ ব্যবসায়ী, অ্যাজ এ মার্কেটার, আমাকে মনে রাখতে হবে যে আমার খরচটা যত টার্গেটেড এবং যত ইউজফুল হবে, তত আমার রিটার্নটা ভালো হবে। অ্যাডভার্টাইজিং একটা কথা বলা আছে যে দ্য 50% অফ দ্যাট অ্যাডভার্টাইজিং স্পেন্ড ইজ অ্যাকচুয়ালি ওয়েস্টেড, বাট হুইচ 50% উই ডোন্ট নো। সো দ্যাটস দ্য রিজন আমাদেরকে সবসময় একটা বেস্ট জাজমেন্ট নিতে হয় যে কিভাবে আমরা এটা করব। একটা জিনিস ভাইয়া প্লিজ যদি একটু বলতেন আমাকে, সেটা হচ্ছে ভাইয়া ইউনিলিভার থেকে আমরা সামনে যাবো ভাইয়া, ইউ হ্যাভ আ লট টু গিভ ইউনিলিভারে যদি আমি একটা প্রশ্ন করি, এটা ইউনিলিভার না, এটা যারা যে শুনতেছেন তার যে কোনো বিজনেস এটা কাজে দেবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে ভাইয়া একটাই কোম্পানি মার্কেটে আমি হুইল ছাড়বো, হ্যাঁ, আবার নিজেরই আরেকটা আমি কম্পিটিটর ছাড়লাম, আমি বললাম না আমার রিনো আমার, আবার সার্ফিক্সলও আমার, নাও নিজেদের মধ্যে ফাইট করো ভাই। এইটা আসলে কিরকম স্ট্র্যাটেজি? আর কাস্টমারের জন্য এই যে ডিসিশন নেয়া, এটাকে আমি হয়তো বলতাম ব্র্যান্ড পজিশনিং অনেক কথা, আমি আপনার কাছে খুব সহজ সরলভাবে জানতে চাই এটা কিরকম স্ট্র্যাটেজি ভাইয়া, নাম্বার ওয়ান। নাম্বার টু হইতেছে যে এখন এটা বিগ কোম্পানিদেরই স্ট্র্যাটেজি নাকি নতুন কেউ নামলে সে এটা ইউজ করবে, আসলে ঘটনাটা কি প্লিজ ভাইয়া। ভাইয়া, মার্কেটিংয়ে একটা কথা আছে যে ওয়ান সাইজ ফিটস অল। ওকে। তোমার কি ভাই ১০ নম্বর জুতা যদি বাজারে পাওয়া যায়, হ্যাঁ। এখন তোমার তো পা হচ্ছে সে তোমার ৯ নাম্বার জুতা, তোমার পা হচ্ছে ৯ নাম্বার, এখন তুমি ১০ নাম্বার জুতা পরতে চাও, তো জি। তুমি কি এখন তুলা দিয়া পরবা? হ্যাঁ, না। সো বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে মার্কেট যত ইভলভ করতে থাকে, তখন কনজিউমারের যে প্রেফারেন্সগুলো, এগুলো সেগমেন্টেড হইতে থাকে। অ্যান্ড ফ্রম দেয়ার মানে কনজিউমারের যে প্রাইস এবং বেনিফিট, এই দুইটা রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে থাকে। ধরো একটা সময় আমার ফ্যামিলিতে আমি কাপড় ধুইতাম, জি, ঠিক আছে, বার দিয়ে এখনো, সাবান। হ্যাঁ, এখনো সাবান দিয়ে ধুইতাম, এখনো মাঝে মধ্যে কলার টলার একটু ডলা দিয়া ধুই, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এখন তোমার ইনকাম বাড়তেছে, ইউ আর বিকামিং অ্যাফ্লুয়েন্ট, তো তুমি তো এখন ভাইয়া ওয়াশিং মেশিন ইউজ করবা। সো তুমি কি ওয়াশিং মেশিনে হুইল সাবান ঢুকাই দেবা? এটা সলিউশন তো আলাদা। সো তুমি কনজিউমারের অ্যাফ্লুয়েন্স যত বাড়তেছে, তার নিড ডাইনামিক্স তত বাড়তেছে, তত চেঞ্জ হচ্ছে বা তত ভ্যারিড হচ্ছে, তত ইমপ্রুভ হচ্ছে। এখন এই নিড ডাইনামিক্স ধরে তুমি তোমার সাবানটাকে তুমি তুমি পজিশন করতেছো। ফর এক্সাম্পল, যার ওয়ান সাইজ ফিটস অল দরকার সব কিছু, কারণ তার অ্যাফোর্ডেবিলিটিতে ঝামেলা আছে, সে রিন পাউডার ইউজ করুক।
আগে যেটা হুইল পাউডার ছিল সেটাই সে ইউজ করতেছে। যার অফিসে যাইতে হবে, স্কুলে যাইতে হবে, সাদা শার্ট, সাদা জামা, সাদা মোজা, এটা তো সাদা লাগবে। তাহলে হোয়াইট ইজ এ স্পেশাল রিকোয়ারমেন্ট। তাহলে ওটার জন্য বেনিফিট, একটা স্পেশাল বেনিফিট। তাহলে ওটার জন্য প্রোডাক্ট তো ওয়ান সাইজ ফিটস অল দিয়ে এটা তো হবে না, এটা একটা স্পেশালিস্ট প্রোডাক্ট লাগবে। সো ওটার জন্য এটা লাগবে। আবার দাগ টাগ আছে, দাগ নেই তো শিখাও নাই, পোলাপাইন তো এটা লাগাবে, ওটা লাগাবে, এই দিকে লাগাবে। সে এখন এটাতে তো পরিষ্কার করতে হবে, এটা তো তুমি রিন হোয়াইট দেওয়া করতে পারবো না। এটার জন্য ইউ নিড এ সেপারেট ইনগ্রিডিয়েন্ট, আর সবকটা একসাথে দিয়ে দিলে ওটা কেউ কিনতে পারবে না। সো প্রত্যেকটা সেগমেন্টের জন্য তুমি আলাদা আলাদাভাবে প্রোডাক্ট বানাচ্ছ। ভেরি সিম্পল। এই টোটালটা আসলে ভাইয়া ডিপেন্ড করতেছে যে মানে আমার অডিয়েন্সকে যেভাবে আপনারা রিসার্চ করছেন ভাইয়া, ওই যে বলতেছেন আমরা স্টুডেন্টদের সাথে দেখা করতে গেছি, আপনার বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা দিছি, ফ্যামিলিদের সাথে দেখা করছি, ওই সাইকোলজিটাই দিন শেষে আসলে আমাকে ডিফাইন করে দেয় আমার মার্কেটিংটা কেমন হবে। আর আরেকটা জিনিস আজকে আপনি পুরো আজকে মাথার মধ্যে আরেকবার ঢুকাই দিয়েছেন ভাই, মার্কেটিং এর ভেতরে প্রোডাক্ট ইনোভেশন ইজ এ বিগ থিং। আমাকে ভাই প্রোডাক্ট ইনোভেশন না, মার্কেটিং এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কনজিউমার আন্ডারস্ট্যান্ডিং এন্ড জেনারেটিং ইনসাইট আউট অফ কনজিউমার। কনজিউমার নিয়ে যে রিসার্চ করতে পারবে, যে কনজিউমার নিয়ে বুঝতে পারবে, সে হচ্ছে রাজ্জাক, পুরো চ্যাম্পিয়ন। বুঝছো রাজ্জাক মানে? বুঝছো তো, নায়ক রাজ। নায়করাজ। হ্যাঁ তোমরা অবশ্য পাও নাই রাজ্জাক, হ্যাঁ, আমরা ওই যে ওনার বাবা কেন চাকরি পুলিশের দিকটা পেয়েছি, তোমরা শাকিব খান বল। আমরা কোনোটাই দেখি না কোনো অবশ্য। আপনারা যখন কনজিউমারকে ডিভাইড করেন, মানে সেগমেন্ট আছে না, যে কাস্টমার সেগমেন্টেশন, এটা কিভাবে করেন ভাই? যে 1 2 3 বা কিভাবে এটা? ভাই ক্লাসিক হচ্ছে প্রাইস বেনিফিট সেগমেন্টেশন। ক্লাসিক সেগমেন্টেশন হচ্ছে প্রাইস বেনিফিট সেগমেন্টেশন। যে কনজিউমার কি বেনিফিট চাচ্ছে। ফর এক্সাম্পল, আমি যদি গায়ে মাখার সাবানের কথা বলি, কি চাচ্ছে সে কি, ইজ ইট বিউটি দ্যাট হি ইজ লুকিং ফর, ইজ ইট হেলথ দ্যাট হি ইজ লুকিং ফর, অর ইজ ইট ফ্রেশনেস দ্যাট হি ইজ লুকিং ফর। সো সেগমেন্টগুলো মানে তার নিড সেগমেন্টটা আগে বের করতে হবে, যে তার নিড রিকোয়ারমেন্টটা কি, নিড রিকোয়ারমেন্টের মধ্যে ভ্যারিড আছে কিনা, কোথাও ক্লাবড আছে কিনা, সোলাস নিড কি আর ক্লাব নিড কি, এবং ওর মধ্যে ওই নিডের জন্য আমাকে রিসার্চ করে বের করতে হবে যে ওই নিডটা কত বড় নিড। ভাই একটু সোলো স্যার ক্লাব হ্যাঁ, এটা একটু আমাদেরকে ধরো কেউ বিউটিও চায়, হেলথও চায়, দুটো একসাথে। দুইটা একসাথে চায়, হুম। তাহলে এটা তো ক্লাব নিড। হ্যাঁ এক সাবানে কাপড় কাচা, সেই সাবানেই গোসল। ও হে, এটা কি আপনাদের কেয়া না কোনটা? কেয়া। কেয়া। বুঝা গেছে? হ্যাঁ। সো এগুলো কোত্থেকে আসতেছে? এগুলো আসতেছে নিড এবং কনজিউমার আপগ্রেডেশন থেকে, কনজিউমার ল্যাডারিং থেকে। যে আমি কনজিউমার এইখানে আছে, মার্কেটিয়ারের দায়িত্ব হচ্ছে কনজিউমারকে উন্নত করা, মানে তাকে একটা উন্নত সলিউশনে নিয়ে যাওয়া। এটাকে না এটা ট্যাপ করতে হয় এবং মার্কেটিয়ারকে এটা অ্যান্টিসিপেট করতে হয়। কনজিউমারই নিজে হয়, কারণ কনজিউমার এফ্লুয়েন্সের সাথে সাথে তার এই ধরনের জিনিসগুলো বাড়তে থাকে। প্রাইসের সাথে যে ডিমান্ডটা, ওটা ইন্টারেস্টিং। ভাইয়া একটু সামনের দিকে যাই জি ভাইয়া। ইনশাআল্লাহ। মানে আপনার মানে জার্নি তোমরা আজকে তো মোটামুটি পুরো আমাদের মার্কেটিং এর উপরে ধোলাই করতেছে। একটু ভাই একটু শেয়ার করতে হবে। হ্যাঁ ভাইয়া প্লিজ ভাইয়া। এনিওয়ে ভাইয়ার একটা বই আছে, ওইটাও কিন্তু আসলে এরকম অনেকগুলো ইনসাইট দেয় ভাইয়া। বইটা স্পেশালি আপনি বলতেছিলেন যে যারা কিনা একটু মানে লিডারশিপ এর মতো বেশ কিছু লার্নিং নিতে পারবে, ভাই কি কি So ভাই আমি কার জন্য এক্স্যাক্টলি, যদি কার জন্য? এই বইটার কথা আমি একটু বলি। আমরা না মানে when we go and we start talking, কারণ আমরা তো আসলে বিদেশি পড়াশোনা করে অভ্যস্ত, মানে বিদেশের বই পড়ে আমরা অভ্যস্ত। বাংলাদেশেরও যা বই সেগুলো কিন্তু বিদেশের কপি করা বই, ওদের স্ট্র্যাটেজি। ওদের স্ট্র্যাটেজিগুলো। আচ্ছা, এখন আমি একটা জিনিস খুঁজে দেখলাম, মানে দিস ইজ মাই ইনসাইট, সেটা হচ্ছে এমন কিছু কি আছে যেটা আমাদের স্কুলে পড়ানো হয় না, এমন কিছু কলেজে সবই তো আছে। কলেজে পড়ানো হয় না, এমনকি কর্পোরেট লাইফে এসেও বা ব্যবসার জীবনে এসেও আমি এগুলো সম্বন্ধে জানি না। সো বেসিক্যালি সেলফ ডেভেলপমেন্টের নোশন থেকে যখন আমি নিজেকে উন্নত করার চেষ্টা করলাম, তখন আমি দেখলাম যে আমার ফাংশনাল স্কিল, আমার জেনারেল স্কিল, আমার স্পেশালিস্ট স্কিল, এগুলো না আমাকে হয় দ্য নলেজ আমাকে আমার ইনস্টিটিউশন বা আমার এডুকেশনাল ইনস্টিটিউশন দিয়ে দিচ্ছে, অথবা আমার চারপাশ থেকে আমি কালেক্ট করছি এবং আমি অর্গানাইজেশনে বা ব্যবসায় আমি এটাকে প্র্যাকটিস করতে পারছি। বাট যে জিনিসটা আমাকে কেউ শিখায় না, সেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ ভাবে যে এ ভুল করতে করতে শিখে যাবে। হ্যাঁ, ও ম্যাচিউরড হয়ে যাবে ভুল করতে করতে। তো
2-4টা ভুল করলে হোয়াট নট টু ডু এটা শিখে যাবে, আস্তে আস্তে ভুল কমে যাবে তার। বাট এই করতে গিয়ে কর্পোরেট লাইফে এবং ইভেন যারা কর্পোরেট লাইফের সামনে আসবে বা প্র্যাকটিক্যাল লাইফের সামনে আসবে, মানে রিয়েল লাইফের সামনে আসবে, এখনো স্টুডেন্ট আছে, তারা না দে মেক লট অফ মিস্টেকস। সো এই মিস্টেকটা হয় বিকজ ওরা বুঝে না যে আসলে একটা জিনিসের অভাব আছে, অভাবটা আছে। এই অভাবটা তারা রিয়েলাইজ করে যখন তারা দেখে যে আমারই ফ্রেন্ড আমারই সাথে একই সাথে একটা কোম্পানিতে একই রকমের চাকরিতে ঢুকছিলাম এবং আমরা তিনজন প্রায় একই রকমের ট্রেনিং পাইছি, একই রকমের গাইডেন্স পাইছি, কিন্তু একজন ডিপার্টমেন্টাল হেড, একজন এখনো পর্যন্ত মাত্র একটা পজিশনে বের হয়ে আসছে 5 বছর পর, আর আরেকজনের চাকরি নাই, বেকার ঘুরে বেড়াইতেছে। ঝামেলা কি? দ্য ডিফারেন্স ইজ নো ওয়ান নোজ হোয়াট ইজ মেন্টাল স্কিল। মানসিক দক্ষতা কি এটা কেউ জানে না, কোথাও লেখা নেই। ভাই একটু গুগল করো না মানসিক দক্ষতা কি, পাবো না। সো আই এম ডিফাইনিং মানসিক দক্ষতা, মেন্টাল স্কিল। মেন্টাল স্ট্রেংথ লোকে বলবে, এটা বলবে, ওটা বলবে, বাট আমি বলছি যে না, তুমি আর বাকি সব স্কিল তুমি পায়া যাবা, কিন্তু তোমার মেন্টাল স্কিল কেউ শিখাবে না। আমি তোমার এই বইতে মেন্টাল স্কিলটা কিভাবে, কি জিনিস মেন্টাল স্কিল, এবং কিভাবে তুমি অ্যাকোয়ার করতে পারবা এবং কিভাবে তুমি প্র্যাকটিস করবা, এই বইতে আছে। এভরিথিং ইজ রিটেন আউট অফ মাই 32 years অফ কর্পোরেট এক্সপিরিয়েন্স। আমি সব লিখছি, 40 বছরের গান বাজনার জীবন আর 32 বছরের কর্পোরেট জীবন, সব ভর্তি করে লিখে দিছি যা আছে জীবনে, যাতে মরার পরে আল্লাহ যদি জিগায় যে এই তোরকে এত জ্ঞান দিছিলাম তুই কি করছিস, আমি বলবো আল্লাহ সদগায়ে জারিয়া। এই বইটার যদি আমি ভাইয়া বলি যে এক সেন্টেন্সে বা আপনি এভাবে বলতে পারেন আইদার ওয়ান সেন্টেন্স বা হোয়াট ইজ দ্য কি টেক অ্যাওয়ে ফ্রম দিস বুক? সাফল্যের খোলা কৌশল। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম সাকসেসফুল, দিস ইজ অ্যান ওপেন স্ট্র্যাটেজি ফর ইউ। আমি একটা জিনিস একটু আমি আপনাকে রিসার্চ করছিলাম। আমি জানি যে আপনি অনেক হার্ড ওয়ার্কিং, অনেক অনেক হার্ড ওয়ার্কিং। আমি আপনাকে বলতেছিলাম যে ভাইয়া আপনি কি অনেক হার্ড, আপনি আমাকে তখন বলতেছেন যে আই এম এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, নট অনেক, এক্সট্রিমলি আই এম ওয়ার্কাহলিক। আমি খুব আশ্চর্য হয়ে শুনতেছিলাম, কারণ আমি খুব কম মানুষকে দেখেছি যে কিনা এভাবে বলে আই এম এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং। আমি কখনো এরকম মানুষ দেখিনি। আমার কাছে মানে আমি আশ্চর্য হয়ে গেছি যে আই নেভার মেট ওয়ান যে এই কথাটা আমাকে বলছে সিরিয়াসলি। আচ্ছা, অ্যান্ড দেন আপনি একটা আমাকে কথা বলতেছেন যে নাফিস মেধার কোনো দাম নাই আমার কাছে। আই এম লাইক ভাই কি বলতেছেন আপনি? কি বলছি, অ্যান্ড এফোর্ট মিনস এভরিথিং। আই রিয়েলি রিয়েলি ওয়ান্ট টু ডিপ ডাইভ, মানে ভাই আমি একটু জিনিস বুঝাই বলি। হ্যাঁ, সাপোজ তোমার জ্ঞান আছে, নলেজ আছে, বুঝছো, এই নলেজটাকে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে সেটা কি হবে? অ্যাপ্লাইড নলেজ মানে অ্যাপ্লাইড নলেজ, এটা কি কয়? কোনো একটা কাজে দিবে, কাজ, এটা নাকি? স্কিল হবে। স্কিল। ওকে ওকে ওকে। সো নলেজটা প্র্যাকটিস, নলেজ উইথ এফর্ট হ্যাঁ, বা অ্যাপ্লিকেশন, whatever you say, knowledge with effort and application একই জিনিস। হ্যাঁ ভাইয়া। So it becomes skill. Skill with effort is what? এক্সপেরিয়েন্স। Performance. ওকে। তাহলে effort comes twice. So তোমার knowledge, তোমার স্কিল তুমি কচু করবা, তোমার তো মেইন লাগবে এফর্ট। তোমার যদি এফর্ট থাকে তাহলে তুমি নলেজও পাবা, স্কিলও পাবা। তোমার যদি এফর্ট না থাকে, তুমি এখানে বসে বসে বলবো আমি নলেজ, আমি নলেজ, আমি নলেজ, কি করবা? আর নলেজ যদি তুমি কাজেই না লাগাও তো তুমি কোন হুনু, তোমার তো কোনো দাম নাই। তুমি ক্লাসের ফার্স্ট বয় হতে পারো, কিন্তু তোমার তো ওই অ্যাপ্লিকেশন লাগবে ভাই। সো এই জন্য আমি বলি যে ভাই আমার এফর্ট, আমি হার্ড ওয়ার্কিং, আমি আমার ভাই বোনরা সব মেরিটোরিয়াস ছিল। আমি তোমার বলছি ভাই ওদের লোকে আমি জীবনেও পারতাম না। সো আমি ভাই কামলা। How can someone become very hardworking like you? See, one of the trick is to have multiple goals, multitasking, but also একটা জিনিস, সেটা হচ্ছে নাফিস তুমি কি জানো যে পৃথিবীর সবচেয়ে দামি রিসোর্সটা কি? গেস সাজ্জাদ, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা কি? Time? Time. সেটাই। Don't waste. We are so wasteful in terms of time. রিল দেখে দেখে 3 ঘন্টা 4 ঘন্টা কাটাই দিতেছি। কি জীবন? হ্যাঁ, এ তো জীবন না। তোমার এত কিছু আছে। ইউ হ্যাভ গট সো মাচ অফ পোটেনশিয়াল। তুমি কত কিছু করতে পারো। তুমি মনে করো, প্রথম কথাটা হচ্ছে আমাদেরকে শেখানো হয়
যে আমরা আসলে ফেলিয়ার। ছোটবেলা থেকে তুই এটা পারস না, তুই ওটা করস না, তোকে দিয়ে এটা হয় নাই, তোকে দিয়ে ওটা হয় নাই। তুমি বিদেশে ছিলাম, মনে হয় তুমি এগুলো ফেস করো নাই। বাট বাংলাদেশের এনভায়রনমেন্ট বলেন হ্যাঁ হি ইজ এ মাস্টার অফ আর্নিং অ্যান্ড লার্নিং সাচ কোডস। হ্যাঁ, সো এই বন্ধু-বান্ধবরা বলতেছে, "ধুর বেটা তোকে দিয়ে হবে না।" হ্যাঁ, বিয়ে করতে গেছো, ওখানে বলতেছে, "এই ছেলে তো ভালো না।" হ্যাঁ, সো এভরিওয়্যার এভরিবডি ইজ সেইং যে মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ ডিজাইন টুয়ার্ডস ফেইলিয়ার। সবাই তোমারে বাদের খাতায় রাখতে চায়। কিন্তু তুমি একটু খেয়াল করে দেখো, তোমার জীবনের সাফল্য কতগুলা? মাশাআল্লাহ। তুমি যে দুনিয়াতে আসছিলা, এটা সবচেয়ে বড় সাফল্য না? তুই তো মারাও যেতে পারতাম মায়ের পেটে। বাদ দাও, তুমি যে ১ম হামাগুড়ি দিলা, was it not a success? তুমি যে ১ম কাইন্দা মায়ের দুধটা খাইলা, এটা সাকসেস ছিল না? তুমি না কাঁদলে মা দুধ দিত? হয়তো দিত, হ্যাঁ, কিন্তু কাঁদছো দেখে একটু বেশি দিছে তো। তুমি দেখো যে তুমি যে স্কুলে যাচ্ছ, সেই স্কুলে যে যাইতে পারলা এবং তুমি যে ম্যাট্রিক পাস করলা, তুমি যে ইন্টারমিডিয়েট পাস করলা, এগুলো সাকসেস না? তুমি হয়তো ফার্স্ট টাইম হও নাই, বুঝছি, কিন্তু তুমি তো যুদ্ধটা তো আসলে তোমার সাথে তোমার। তুমি ওর দিকে তাকাও কেন? তুমি তো নিজেরটা নিজে বুঝো যে আমি কিসে ভালো। এবং তুমি দেখো তোমার সাকসেস ইজ ইনর্মাস, আর তুমি কনফিডেন্স ছাড়া বলো যে এটা আমাকে দিয়ে হবে না। সো আমি 4টা ডি বাইর করছি, 4 ডিজ অফ মাই লাইফ। প্লিজ 4D হচ্ছে, ধরো দের ইজ এ ডেস্টিনি, তোমার গন্তব্য। সো এই ডেস্টিনিতে পৌঁছাবে কে? যার ডিজায়ার আছে সে, তাই তো? কিন্তু সবারই তো ডিজায়ার আছে, সবাই কি ডেস্টিনিতে পৌঁছাতে পারে? এটার পিছনে কিন্তু 2টা ডি কাজ করে। সো যেই ডি, ডিজায়ার থেকে ডেস্টিনি, সেখানে তুমি যদি আরেকটা ডি লাগাও ডিজায়ারের আগে, তাহলে ওটা নিশ্চিত তোমাকে ডেস্টিনিতে পৌঁছাবে। অ্যান্ড দ্যাট ইজ ডেসপারেট ডিজায়ার, নাছোড় বান্দা ইচ্ছা। আর তোমার এই ডেসপারেট ডিজায়ারের একটা শত্রু আছে, ওই হালারে জবাই করতে হবে, বুঝছো? এই শত্রুটাকে, এই শত্রুটা হচ্ছে আরেকটা ডি, অ্যান্ড দ্যাট ডি ইজ কল্ড ডাউট, সন্দেহ। আমি কি এটা পারবো? মনে হয় আমার দিয়ে এটা হবে না, ধুর, হ্যাঁ, এরকম হয়েছে, ওরকম হয়েছে। তুমি যদি তোমার ডিকশনারি থেকে তোমার ডেস্টিনির কারণে, তোমার ডেসপারেট ডিজায়ারের কারণে তুমি যদি ডাউটটারে ফেলাই দিতে পারো, দ্য রোড ইজ ভেরি ক্লিয়ার। দ্যাটস মাই 4 ডিজ। বইতে আছে। destiny, desire, desperate desire, and killing the Doubt. and putting this, Killing the doubt in you. killing the doubt in me, and putting this in my dictionary. In my dictionary. D for দুরন্ত হয়েছে ভাই, দুরন্ত। মজার একটা বলি, আমার ডেইলি স্টারের প্রোগ্রামে গেছি, D for daily star, I'm sorry, আর বলবো না। ডেইলি স্টারের প্রোগ্রামে গেছিলাম। ওখানে আলহামদুলিল্লাহ অ্যাওয়ার্ড পাইছি। আল্লাহ হ্যাজ বিন ভেরি কাইন্ড, আলহামদুলিল্লাহ। তো ওখানে আমি একটা ছোটখাটো একটা স্পিচ মাইরা দিছি আর কি। হ্যাঁ, কেমনে কেমনে আসিফ ভাই আবার দেখছো এটা। আমি তো বাইর হয়ে আমি আসিফ ভাইয়ের তো যে ভাই আই জাস্ট আই এম ইউর ফ্যান। তো আসিফ ভাই বলতেছেন আপনি তখন আমার সাথে যে আপনি যেটা বললেন বা তুমি যেটা বললা, ইট রিজনেটেড উইথ মি, রেজনেট করছে আমার সাথে। মানে আমি অ্যাকচুয়ালি বলতেছিলাম, মানে যাই হোক, মানে আই ওয়াজ টকিং অ্যাবাউট যে আমরা একসাথে কিভাবে করতে পারি। আই ওয়াজ ইন ইউএস এন্ড বাংলাদেশ আসলে একসাথে কিছু একটা করতে পারি। এন্ড আপনি বলতেছিলেন যে আপনি আপনার জন্য অপরচুনিটি ছিল, বাট ইউ অলসো চোজ বাংলাদেশ। দ্যাট ইজ ওয়্যার আই ফাইন্ড কমন গ্রাউন্ড উইথ ইউ। সো এখানে আমার একটু পাকিস্তানের গল্পটা বলে আসতে হবে। হ্যাঁ, that's why আমি was like, okay ভাই, I really wanted to know from you, and audience হয়তো বা জানতে পারবে যে um, যে the opportunity and সো আমি যখন লাক্সের ডিবেকেলটা ওভারকাম করলাম, তখন ইউনিলিভার রিওয়ার্ডেড মি। আই বিকেম এ লিস্টার অ্যাজ আই টোল্ড ইউ, অ্যান্ড আমার এক্সপ্যাট্রিয়েশন হয়ে গেল পাকিস্তানে। এবং পাকিস্তান আমি হলাম হচ্ছে রুরাল চ্যানেল ম্যানেজার। সো ওই সময় আই এম টকিং অ্যাবাউট 2001, সো 9/11 নাকি 1/11, মানে 2001 is 9/11. টুইন টাওয়ার, 9/11. 9/11, ওকে। সো ওই সময় আই ওয়াজ এক্সপ্যাট্রিয়েটেড টু পাকিস্তান। এখন কাহিনীটা কিন্তু আরো ইন্টারেস্টিং। ওই যে লাক্সের গ্লোবাল মিক্সে থাকার জন্য দুবাইতে রিজিয়নাল একটা মিটিং হয়েছিল। ওই মিটিংয়ে আই অ্যান্ড আলী জাকের ভাই,
ফ্রম এশিয়াটিক উই রিপ্রেজেন্টেড বাংলাদেশ এবং আমাদের একটাই এজেন্ডা ছিল আমাকে বলে দেওয়া ছিল যে তুমি কোনোভাবে এখানে ভাউচ করবে না তুমি এটা ডিফাই করে আসবে এটা আর্ট বিবার্গের আগের কাহিনী ভাই কি কোনটা ডিফাই করে আসবেন? মানে লাক্স যে গ্লোবাল মিক্সে লাক্স থাকতে চায় না লাক্সের একটা ইন্ডিভিজুয়াল এন্টিটি দরকার বাংলাদেশে বিকজ উই আর লুজিং শেয়ার সো ওইটার জন্য গ্লোবাল যে রিজনাল যে টিম ছিল সেই টিম মিটিংয়ে আমাদেরকে এটা নিয়ে ফাইট করতে হবে আর পাকিস্তান থেকে পাকিস্তানের এমডি মুশারফ ফ্লাই করছে বিকজ শি নিউ যে বাংলাদেশ এটা চাচ্ছে না সো শি কেম টু কনভিন্স বাংলাদেশ আর আয়শা এটার জন্য দেখছে আমাল ফর সাম রিজন হি ডিডন্ট গো ওকে। আমারে পাঠাই দিচ্ছে ওকে সো আমি এবং জাকের ভাই উই হ্যাড টু ফাইট ইট তো মুশারফ হু ওয়াজ অ্যাকচুয়ালি আ লেডি মুশারফ হাই শি ওয়াজ দ্য ম্যানেজিং ডিরেক্টর চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ ইউনিলিভার পাকিস্তান মুশারফ পারতেছে না আমার তুইলা হায়ার রিজেন্সির 13 তলা থেকে ফেলায় দেয় হ্যাঁ এরকম একটা অবস্থা ফাইট চলতেছে প্রচুর ফাইট টাইট করে আমরা কিন্তু বাইরে আসছি যে না ভাই আমরা এটা করতে চাই না আমরা এগ্রি করি না আমরা নোট ডাউন করছি নোট অফ ডিসেন্ট দিয়ে দিছি যে ভাই পারবো না এটা করলে আমি বাঁচতে পারবো না আমি এমনি শেয়ার টিয়ার নাই আমার পুরো বিজনেস ইজ অ্যাট স্টেক আমি এটা করতে পারবো না আমার একটা লোকাল কিছু লাগবে এখানে সো আমি তো মনে করছি যে মোশাররফ ভাই জীবনেও আমারে রাজি হবে না। রাজি হবে না মোশাররফ ভাই বলছে এই পোলাটারে আমার দরকার আমি বলছি শালা এখন তো সাইজ হয়ে যাবো মনে হয় পাকিস্তানে গিয়ে হ্যাঁ এই তো মহাবিপদ আমি গেলাম হ্যাঁ আমার বসদের কাছে যে এটা এরকম একটা এক্সপেক্টেশন এখন একটাই অপরচুনিটি এখন যাব কি যাব না বলছে আল্লাহর নাম করে চলে যাও সো গেলাম যায়া ওদের রুরাল মার্কেটিংটা ডেভেলপ করার জন্য আমাকে রেসপন্সিবিলিটি দিল যেহেতু আমি এখানে রুরাল মার্কেটিং অনেক কাজ করছি আই ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইন ইউনিলিভার যখন রুরাল মার্কেটিংয়ে কাজ শুরু হয় তখন অগিলভিয়ান মাথুরের একটা রুরাল হ্যাঁ ওএনএম রুরাল ছিল ওই রুরাল টিমের সাথে বসে আমরা কাজ করে উই স্টার্টেড আচ্ছা এখন প্রশ্নটা ছিল হচ্ছে বাইরে গেলেন মানে না, আপনি যেখানে রেজোনেট নাফিস- করতেছিল হ্যাঁ। যে আপনি এত অপরচুনিটি দেখলেন বাহিরে হ্যাঁ দেন হোয়াট ফেল্ট ইউ আমি কামিং কেন ব্যাক? কেন কাম ব্যাক করলাম সো ওখানে রুরাল মার্কেটিং এর আমরা যে কাজটা করলাম ওতে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল প্রত্যেকের জন্য কিন্তু একটা ট্রাভেল বাজেট থাকে সেলসের লোকের যেহেতু আমি সেলসের লোক আমার জন্য একটা ট্রাভেল বাজেট ছিল আমি ওদের ট্রাভেল বাজেট বার্স্ট করছি এত ট্রাভেল করছি পাকিস্তানে টানা কুঞ্চি কোথায় কি হ্যাঁ আমার মনে হয় বাংলাদেশও আমি এত ঘুরি নাই যত পাকিস্তান ঘুরছি এখন সো ওদের রুরাল কন্ট্রিবিউশন 15% হয়ে গেল অ্যান্ড দে হ্যাড এ ট্রিমেন্ডাস গ্রোথ 26% গ্রোথ ছিল ওই বছর সো এটা came with a reward. So I became the first Bangladeshi expatriate who got a job level promotion in Pakistan. And I was the first expatriate in Pakistan who got a job level promotion. নট অনলি মানে- দ্য বাংলাদেশি মানে দ্য ফার্স্ট বাংলা মানে ইউনিলিভারে জব লেভেল প্রমোশন কিন্তু অনেক মানে লেভেল 2 থেকে লেভেল 3-তে যাওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক সো আমি এই জাম্পটা নিতে পারছিলাম বিকজ দ্য পারফরমেন্স অ্যান্ড অলসো পিপল লাইক মি তো ওই সময় যখন তারপরে আই ওয়াজ প্রমোটেড টু হেড অফ ট্রেড মার্কেটিং সো আমি ট্রেড মার্কেটিং ম্যানেজার হয়ে গেলাম সো পুরো ট্রেড মার্কেটিং সেলস প্ল্যানিংয়ের পুরো ডিপার্টমেন্ট আমার আন্ডারে ছিল সো ওই সময়ে আমার যখন যাওয়ার টাইম হচ্ছে তখন আমাকে মোশাররফ বলল যে তুমি চাইলে আমি তোমাকে এক্সটেন্ড করতে পারি অথবা তোমার জন্য আমি একটা ভালো পজিশন ক্রিয়েট করছি পাইছি সো মোশাররফ ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য ইউনিলিভার চেয়ারম্যান নীল ফেডজারাল বললো যে নীলের টিমে দের ইজ এ স্ট্র্যাটেজি পজিশন অ্যাভেলেবল তুমি চাইলে যাইতে পারো আমি তোমার নাম রিকমেন্ড করছি আমি মোশাররফরে বললাম মোশাররফ সরি আমার তো দেশে ফেরত যাইতে হবে মোশাররফ আসমান থেকে পড়ছে বললো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট দিস ইজ ইউর লাইফ টাইম অপরচুনিটি আই সেড মোশাররফ মাই ফাদার ইজ অ্যালোন আই লস্ট মাই মাদার ভেরি আর্লি মানে ইফ আই এম নট by the side of my father, hell will break loose for me. It's not worth it. I have to come back. So, are you sure? Think it through. So, no, Musharraf, I have to come back. But they do not have a position for you. They will not give you a 3A position. You will be into 2C. I said, it's okay. I will accept it, Musharraf. Don't worry.
সো আমি আমার আমার যে লেভেল পাওয়ার কথা সেই লেভেল যে প্রমিস করছিল সেই প্রমিস লেভেলটাও পাইলাম না। তারপরে আমি দেশে ফেরত আসছি জাস্ট বিকজ আই ওয়ান্টেড টু বি উইথ মাই ফাদার। সো 2004-এ আমি ফেরত আসি অ্যান্ড মাই ফাদার এক্সপায়ার্ড ইন 2012। আই থিঙ্ক এই যে 8 বছর আমি আমার বাবার সাথে ছিলাম, দিস ইজ দ্য বেস্ট দ্যাট আই কুড ডু ফর মাই ড্যাড। এটার জন্যই এবং অ্যান্ড অলসো দ্য কাইন্ড অফ কন্ট্রিবিউশন সি 2 হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিছে। গানে, হ্যাঁ, ক্লোজ আপের গানগুলো, হ্যাঁ, মায়ের গান, হ্যাঁ, মানে রাশিদের মায়ের গানটা। আই এম সরি ওই সময় দেখে ফেলছি সব। আমি আবার জামালপুরে ভাই, আমি ওই সময় জামালপুরে ছিলাম আর আমার ওইখানে নোলক বাবু, ফার্স্ট অ্যান্ড থার্ড রাজীব, জনই হ্যাঁ, নোলক বাবু আর রাজীব দুজনই ছিল। এবং রাজীব বাবার আমাদের ঘুরে এক আত্মীয়। আচ্ছা, সো ওটা ছিল, হ্যাঁ, প্লাস ইউ ইমাজিন যে ওখান থেকে আমি আসলাম, দেন আই ওয়েন্ট টু রবি, হ্যাঁ, রবিতে আই ওয়াজ হেড অফ মার্কেটিং, এটার আগের যে হ্যাঁ, রবিতে আই ওয়াজ হেড অফ মার্কেটিং। তখন তো মানে ওইখানে তো আমি পুরো ইনোভেশনের খেলা দেখাইছি, হ্যাঁ। সো ওই ইনোভেশনের খেলা, কনজিউমার ইনসাইট দিয়ে কিভাবে এরকম একটা বিগ জায়েন্টকে খেলতে হয়, ডিজুসকে রাতারাতি নাই করে দিতে হয়, ভাই হ্যাঁ। প্লিজ 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 কাম অন, এই জন্যই বলতেছিলাম যে পরেরটাই যাব এরোটাই। সো এই জিনিসগুলো হলো অ্যান্ড আমার কাছে হঠাৎ করে মনে হলো যে সাবান, টুথপেস্ট, শ্যাম্পু তো অনেক বেচছি, অন্য একটা কিছু বেচা দরকার। মানে মাই লাইফ ইজ নট রিয়েলি মেন্ট ফর অনলি ডুইং দিস। আই ডু নট ওয়ান্ট টু বিকাম অ্যান ইউনিলিভারাইট গাই। আই রিয়েলি ওয়ান্ট টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। চলে বাতাস বেচি। সো বাতাস বেচতে চলে এয়ার টাইম বাতাস। ভাই বলেন না প্লিজ ভাই, এই ভাই ওইখানে আমি শুনতে আপনার রবির গল্পটা একটু বলেন যে হোয়াট ডিড হি ডু অ্যান্ড এক্স্যাক্টলি So, রবিতে গিয়া পুরা দিছেন ভাই না, রবিতে গিয়া পুরা ফাপড়ে পড়ে গেছিলাম প্রথমে। যখন গেছি আমাকে রিক্রুট করছিল দ্য চিফ অপারেটিং অফিসার, হিজ নেম ওয়াজ বিজয় ওয়াটসন। সো বিজয় আমাকে রিক্রুট করার পরে অ্যান্ড আই ওয়াজ রিপ্লেসিং দ্য জিএম হোসে রাভি, এবং ওরা আমাকে পজিশন দিল হেড অফ মার্কেটিং উইথ দ্য হোপ যে তোমার আমরা সিএমও বানাই দেবো। 15 দিন পরে দেখি বিজয় ওয়াটসন নাই, গায়েব হয়ে গেছে। অ্যান্ড দের ইজ এমডি আহমদ ইসমাইল, হ্যাঁ, হি হ্যাজ কাম অ্যান্ড হি উইল বি টেকিং ওভার। আহমদ হচ্ছে ফ্রম রিক্রুটমেন্ট ফ্রম মালয়েশিয়া। সো বিজয় চলে যাচ্ছে, আহমদ উইল টেক ওভার। সো আমি তো পুরা মানে একে তো হচ্ছে মার্সেনারি হয়ে গেছি, একটা রুটেড আমি আই ওয়াজ এ ব্লু আইড বয় ইন ইউনিলিভার, সেখান থেকে আপরুটেড হয়ে আসলাম টেলকোতে। আর প্রথমে এসে বস খাইয়ে ফেলছি, বস নাই, কি বিপদ। তার মধ্যে এইচএলআর বুঝি না, আইএন বুঝি না, হ্যাঁ, টেকনোলজি তো বুঝিই না তখন। সাবান টাবান বিক্রি করে আসছি, হ্যাঁ, ও কি টেকনোলজি বুঝবে, ও তো টেকনোলজি বুঝে না, হ্যাঁ। তার মধ্যে মার্কেটিং, হ্যাঁ, আসছে, ও কোত্থেকে আসছে। এর মধ্যে অগাস্ট মাস ছিল, অগাস্টে আমার ডাইকা পাঠালো, ফার্স্ট মিটিং উইথ আহমদ। সব কথাটাও তো বললো খুব সুন্দর। হি ওয়াজ এভার স্মাইলিং এ পারসন। আমি আমার জীবনে কত কিছু যে তার কাছ থেকে শিখছি, আই উইল নট বি এবল টু টেল ইউ। মিস্টার আহমদ ইসমাইল, হি ওয়াজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ টিএমআইবি আর কি, টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বেরহাদ বাংলাদেশ। সো আহমদ আমার বললো যে দেখো, তোমার তো এখন অগস্ট মাস, 8 মাস চলে গেছে, আমরা এখনো টার্গেটের 36% অ্যাচিভ করছি। এখন আপনি জয়েনের কতদিন পর এটা? এই যে জাস্ট 15-20 দিনের ভিতরে, মানে বিজয় চলে গেল, আমারে ডাকলো। এটা কত সালে ভাই? এটা 2005-এ। 2005-এ। সো আপনি জয়েন করছেন অগাস্ট, যেহেতু মানে 8 মাস ও ইয়ার হিসাব করতেছে, সরি মান্থ হিসাব করতেছে, এই ইয়ারের ভেতরে এতগুলো মান্থ। তখন সেটা একটেল ছিল। একটেল ছিল তো। ওকে প্লিজ মাস শেষ, বছর শেষ হয়ে যাবে, এখন ছেলে পেলে তো কোনো ইনক্রিমেন্ট পাবে না। খুব সুন্দর করে নরম নরম করে বলতেছে, একদম নরম নরম করে, হ্যাঁ। তো আমাকে বলতেছে, তুমি কি কিছু করতে পারবা? ডু ইউ থিঙ্ক ইউ উইল বি এবল টু ডু সাম ম্যাজিক? আমি তখন বললাম, আমার ট্রুলি ইট রিকোয়ার্স আ ম্যাজিক, বাট আই জাস্ট কেম 15 days, লেট মি টক টু মাই টিম। আমার তো কান টান সব গরম হয়ে গেছে। তখন ব্র্যাক সেন্টারে অফিস ছিল, আমাদের ছিল হচ্ছে ইয়েতে সিলভার টাওয়ারে, মানে গুলশান সিলভার টাওয়ারে, আর ব্র্যাক সেন্টারে আহমদ বসতো। গেলাম, তারে বুঝাই টুঝাই বললাম, বলার পর আসলাম, এসে টিমরে ডাকলাম, ডেকে বললাম যে এই তো কাহিনী। তো আমার সাথে ছিল হচ্ছে সানিয়া মাহমুদ। সানিয়া আবার আমার সাথে ইউনিলিভারে আমরা একসাথে কাজ করছি, অ্যান্ড উই আর ভেরি ক্লোজ। মাসুদ,
মানে সানিয়ার হাজবেন্ড মাসুদ, আমি এবং মালকা, উই জয়েন্ট অন দ্য সেম ডে ইন ইউনিলিভার। সো ভেরি ক্লোজ নিট রিলেশনশিপ। তো স্যানকে বললাম যে স্যান এখন তো কিছু করতে হবে, কি করব? নাম্বার টাম্বারগুলো সব আনো, দেখি বুঝি। নাম্বার টাম্বারগুলো নিয়ে আসলো, সব বুঝলাম। দেখলাম যে এটা পুরাটাই চলে হইতেছে টেকনোলজি ড্রিভেন, এবং টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে যেটা বলে সেটাই তারা লঞ্চ করে, সেটাই করে আর কি তারা। আমি বললাম, ভাই আমি তো এটাতে পাশ করতে পারবো না, আমার তো রিসার্চ লাগবে, কি করব? তখন সোমরা এনবিএল, তাদেরকে ডাকলাম, আহমেদকে বললাম যে আমার কিছু রিসার্চ করতে হবে, যদি বিজনেসটা টার্ন অ্যারাউন্ড করতে হয় এত কম সময়ের মধ্যে, তাহলে আমাকে খুব কুইকলি কিছু জিনিসপত্র করতে হবে। সো এটার জন্য আমার কিছু রিসার্চ ইনিশিয়েট করতে হবে, তুমি একটু অ্যাপ্রুভাল করে দিও। সে বলছে ঠিক আছে। আমি তখন তাকে পুরো প্রপোজাল পাঠালাম যে আমার একটা ফুল কোয়ান্টিটেটিভ করতে হবে আর 2-3টা কোয়ালিটেটিভ করতে হবে রিসার্চ। এগুলো করে আমাকে বুঝতে হবে যে এখানে ডাইনামিক্সটা কি। জি। তো ডাইনামিক্সে প্রথম ডাইনামিক্স হচ্ছে পোলাপাইন, হ্যাঁ, অনেকক্ষণ কথা বলতে চায়, কারণ কল রেট অনেক বেশি। অনেকক্ষণ কথা বলতে না পারলে, হ্যাঁ, তাদের জীবনে মজা নাই। সো এটা একটা ইনসাইট। আমরা তো গল্পবাজ। হ্যাঁ, ওই যে ওই যে আড্ডাবাজ। ভাই আপনি যে এতটুকু বলেন না, ওই সময় বিগ কম্পিটিটর কে ছিল আপনার? জিপি, আব্বা, আর ডিজুস কি ডিজুস ছিল, ডিজুস লঞ্চ করছে তখন। ডিজুস কি তার ও প্রায় 6 থেকে 7 লাখ সাবস্ক্রাইবার তখন। ওকে ওকে ওকে, হ্যাঁ প্লিজ ভাই। সো কোয়ান্টামকে দিলাম কোয়ালিটেটিভ আর সোমরা মেলকে দিলাম কোয়ান্টিটেটিভ, বুঝার জন্য যে ভাই আসলে ডাইনামিক্সটা কি এবং কিভাবে আমি এটারে সলভ করতে পারবো। তো তখন কিছু কিছু কনজিউমার ইনসাইটস আসলো, এখন ওই কনজিউমার ইনসাইটসগুলো নিয়ে কাজ করলাম, কাজ করে বললাম যে ঠিক আছে, লেটস মেক 3 প্যাকেজেস। ফার্স্ট ওয়ান ওয়াজ অ্যাক্টেল এক্সিড। অ্যাক্টেল এক্সিড ওয়াজ টু রিয়েলি গিভ ভ্যালু। তারপর এটা ছিল অ্যাক্টেল পাওয়ার। পাওয়ার ইজ মোর ফিচার্স ইন টার্মস অফ ফ্যামিলি ইউসেজ। তারপরে একটা ছিল অ্যাক্টেল জয়, উইচ রিয়েলি টার্ন অ্যারাউন্ড এভরিথিং, হ্যাঁ, এবং আরেকটা ছিল অ্যাক্টেল ফুর্তি। সো ইনসাইটসগুলো এরকম, ইনসাইটসটা একটু শেয়ার। ইনসাইটসগুলো এরকম যে ফ্যামিলি মিনস এভরিথিং। সো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির ফিচার বাড়ালে কিছু হবে, এরকম একটা এটা একটা সেগমেন্ট। একটা সেগমেন্ট, না একটা আইডিয়া, সেগমেন্ট না আইডিয়া তখনও। আরেকটা হচ্ছে আমি দেখলাম এই মানে যে এটা ইনফ্যাক্ট রিসার্চ থেকে না, এটা আমার নিজের পার্সোনাল রিসার্চ থেকে বের করছিলাম। সেটা হচ্ছে আমি করছি কি, প্রায় 100টা সাবস্ক্রাইবারের কল লগ নিয়ে আসছিলাম দেখার জন্য যে কল লগগুলো কি করে, মানে কিরকম বিহেভ করে আর কি। জি। ওখানে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে প্রত্যেকটা সাবস্ক্রাইবারের একটা নাম্বারে অনেক বেশি কল আছে। আমি বললাম এটা কি? বললো বস এটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ফিচার আছে না, এই জন্য। আমি বললাম না, খেলাটা অন্য জায়গায়। তো এটা একটা ইনসাইট ছিল। থার্ড একটা ইনসাইট ছিল যে মানুষ ফোন করে কাইটা দেয়, মিস কল দেয়। আমার ড্রাইভার, দারোয়ান, রিক্সাওয়ালা, মিস্ত্রি, হ্যাঁ, ফোন করে মিস কল দেয়। হ্যাঁ, তো এত মিস কল কেন? বলে এত মিস কল কারণ হচ্ছে, আমি বললাম না, ওরাকে ডাকো, যারা মিস কল দেয় তাদেরকে ডাকো। এরকম একটা গ্রুপ পাইলাম, গ্রুপকে ডাকলাম, ডাইকে ওদের সাথে আমি নিজেই কথা বললাম, কি ভাই মিস কল দেন কেন? তো বলে স্যারকে কল দিলে তো স্যার টাকা কাটবো। তো স্যারে জানাই যে আমি আইসি নিচে, সি দ্য ইনসাইড। তখন আমি পোলাপাইনে ডাকলাম, বলে চলো আমরা প্যাকেজ বানাই। কি প্যাকেজ? সো একটা বানালাম যে এক্সিট, যত বেশি সময় কথা বলবা তত কম রেট চার্জ হবে। সো মোর ইউ টক দ্য লেস চার্জেস ইট উইল বিকাম, এবং রাত্রেবেলা ইউ উইল এনজয় দ্যাট। দ্যাট ওয়াজ কল এক্সিট, অ্যাক্টেল এক্সিট। এরপরে বানালাম হচ্ছে যে দের ইজ এ সোলমেট ইন ইন এভরি ওয়ান। সো জোড়া সিম, অ্যাক্টেল জয়, জোড়া সিম, এবং এই দুইজনের মধ্যে কথা হলে দের ইজ এ স্পেশাল রেট। আমার মনে হয় একটেল জয়, আমরা যদিও মানে অত মনে নাই, কিন্তু একটেল জয়ের কথা মনে হয় একটু একটু মনে পড়তেছে ভাই। জোরাসিমের কথা বলতেছেন, একটেল জয়ের কথা বলতেছেন। যে অপির একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, সময় যেন কাটে না, বড় খেলায়। ইয়েস, আরে আগেকার অ্যাডস। সো এটা ছিল। আর তারপরে ছিল হচ্ছে অ্যাক্টেল ফুর্তি, মানে আপনি যত, হ্যাঁ, আপনি যত কল ধরবেন তত আপনি এক্সট্রা মিনিট জমা হবে আপনার জন্য, যাতে আপনি কল করতে পারেন। সো দিজ আর অল মার্কেটিং ইনসাইটস, নট টেকনোলজি ড্রিভেন এনিথিং। হ্যাঁ, কনজিউমার ইনসাইট থেকে মুভ করে এগুলো বানালাম। তারপরে এক্সিট করলাম। এক্সিট লঞ্চ করছিলাম বোধহয় সেপ্টেম্বরে, কাজ হয় নাই। যখন সেপ্টেম্বরে কাজ হয় নাই, অক্টোবরের
মিড বা এন্ডের দিকে গিয়া জয় লঞ্চ করলাম। জয় মোটামুটি 2-4টা কাস্টমার কেয়ার সেন্টার ভেঙে দিল, লোকজন সিমের জন্য পাগলা হয়ে গেল। হ্যাঁ, সিমও বেচে আমার টার্গেট হয়ে গেল 1 মাসে। আমি পুরা পুরা বছরের টার্গেট আমি মনে হয় অক্টোবরের শেষেই বোধহয় আমি অ্যাচিভ করছি, এবং রেভিনিউ টার্গেটও হয়ে গেল সব। 67,000 ইয়ে হয়েছিল, অ্যাক্টিভেশন হয়েছিল মানে নতুন 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 সিম একদিনে 67,000, এবং বিজুস গায়েব হয়ে গেছিল, নাই কি বলেন? একদম হাওয়া হয়ে গেছিল জয়। আর ইনঅ্যাক্টিভ সিম বা ইনঅ্যাক্টিভ ইয়াগুলো ওরা ওর ইনঅ্যাক্টিভের জন্য আমি আরেকটা ইনিশিয়ালাইজেশন ক্যাম্পেইন করছিলাম। ওই সময় না আসলে টেকনোলজি ছিল না আগে, এখন যেরকম আমাদের একটা কমপ্লিট ডাটাবেজ, হ্যাঁ আমাদের কি বলবো, ডাটাবেজের জন্য আমাদের এটাকে কি বলে, ডাটা ওয়্যারহাউস, হ্যাঁ তারপরে ওখান থেকে বিজনেস অ্যানালিটিক্স ধরে আমি টানতে পারি, এটা করতে। ওই সময় কিন্তু এই টেকনোলজিগুলো ছিল না ভাইয়া। তো তখন আমার কি করতে হইতো, এইচএলআর থেকে পুরা এন্টায়ার সাবস্ক্রাইবারের জিনিসপত্র নিয়ে, যত ইনঅ্যাক্টিভ আছে সবগুলোকে নিয়ে ওগুলো ম্যানুয়ালি আমাকে মুভ করে, আমি করছি কি ওরকম ধরে আর কি, যত ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার আছে সবগুলোরে একদিন বললাম যে তোমার এখন 5 টাকা করে আছে, তুমি ইউজ করো, আর যদি তুমি আরো 10 টাকা দাও তাহলে আমি তোমাকে আরো 5 টাকা দিব। এইভাবে তাকে ইনডিউস করাইতে থাকলাম যাতে করে ও মাল্টিপল সিম ইউসেজ থেকে আমার সিমের দিকে চলে আসে। সো রিইনিশিয়ালাইজেশন ক্যাম্পেইন বলতাম আমরা এটাকে। সো ওইটা করলাম, আর প্লাস আমরা একটা গোল্ডেন কল ক্যাম্পেইন করছিলাম, ওটা বিটিআরসি পরে বন্ধ করে দিয়েছিল। গোল্ডেন কল হচ্ছে, তুমি যদি, আমরা কল করতে থাকবো, যদি তুমি কল ধরো, এরকম যে কয়জনকে কল করব তার মধ্যে যদি তুমি সিলেক্টেড হও, আর প্রতিদিন একটা করে গোল্ড কয়েন পাবা, সো গোল্ড পাওয়া। হ্যাঁ, সো মানে পুরা এয়ারটেল থেকে কল যাবে right? একটেল থেকে র্যান্ডম কল যাবে, তুমি তোমার সিম খোলা রাখো, না হয় কিন্তু খবর আছে। ও তাহলে এটার থেকে রিঅ্যাক্টিভেট মানে রিঅ্যাক্টিভেশন হচ্ছে কিরকম রিঅ্যাক্টিভেশন অনেক অনেক ফাটাই দিছিলাম ওই সময়। হ্যাঁ আপনি তো এইটা ভাই মাশাআল্লাহ So, এটা আমি না, মানে আমার টিম। না ভাই আমি এখন গল্প করতেছি, কিন্তু পোলাপাইন আমারে মারবে, বলবে যে সব আমরা করলাম আর এখন ভাইয়া মানে বলতেছে বিগ এগুলো। শাউট আউট টু দ্য টিম ভাই, আপনার আনডাউটেডলি মানে, আর লিডারশিপের ব্যাপারটা এরকম যে পুরো টিমটাকে না ওন করে ওইভাবে চলতে হয়। তবে একটা কমন প্যাটার্ন আমার মনে হয় আমাদের অডিয়েন্সও মানে খুব ভালোভাবে ধরে ফেলছে, সেটা হচ্ছে ভাই ইটস নট অ্যাবাউট নতুন টেকনোলজি আসছে চলো বেচি ভার্সেস মানুষের কোনটা প্রয়োজন। কারেক্ট, ইনসাইট ড্রিভেন অ্যাক্টিভিটি, যে মানুষের সাথে বুঝে, মানুষের প্রয়োজনটা বুঝে জিনিসপত্র বানানো। আমার একটা জিনিস খুবই ভালো লাগছে আজকে যে এপিসোডের একটা আমার ওয়ান্ডারফুল কি টেকবে। আপনি বলছেন যে ইংলিশে বলছেন, সেটা হচ্ছে উঠতে, আমি বাংলাতে বলি, উঠতে বসতে ঘুমাইতে শুইতে খাইতে সব সময় ইভেন পায়খানা করতে গিয়া, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। সমস্যা নেই, বলা যাবে, সরি ফর দ্য ফ্রেঞ্চ। যে ইউ থিঙ্ক ফর কাস্টমার কনজিউমার, তারা কিভাবে চিন্তা করতেছে, কিভাবে ঘুমাইতেছে, কিভাবে চলতেছে, ইউ ব্রিথ এভরি I dedicated my life for the love of consumers. আমার গান হিট করে কেন ভাই? এই যে 2 দিন আগে লিখছি, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম। এই যে ময়না, হ্যাঁ এই যে বুবলির গানটা, এটাও কিন্তু হিট করে গেছে। ইউ সি, অলমোস্ট 4.5 মিলিয়ন ভিউজ। কেমনে? এই গত মাস হয় না এখনো, কেমনে হয়েছে? ইফ ইউ আন্ডারস্ট্যান্ড কনজিউমার, আমার এখন এই মুহূর্তে কনজিউমার সাইকোলজি টোটালি ডিপ্রেসড। দেশের অবস্থা, পলিটিক্যাল সিচুয়েশন, নিজেদের ইকোনমিক ইমানসিপেশনের চ্যালেঞ্জ, এই সমস্ত কিছু মিলায় এখন মানুষের একটা ছোট্ট ফুর্তি দরকার ছিল। সো ফুর্তিটা ময়নাতে বুবলিকে দিয়ে দিয়েছি। আচ্ছা ভাই, হয়ে গেছে। আচ্ছা ভাই, আগেকার অনেকে আমরা বলি যে ওই যে আই থিঙ্ক 2000 সালের পর থেকে, আমার মানে 2000 থেকে 2010 সাল পর্যন্ত বা 12 সাল পর্যন্ত, তখনকার অ্যাডসগুলো না একটু ডিফারেন্ট টাইপের অ্যাডস হইতো, মানে এখনো দেখলে খুব ভালো লাগে। কিন্তু ইদানিং কোনো ধরেন যে অ্যাডস বা এরকম আহামরি কোনো ভাই মেইন চোখে জিনিসটা পড়ে হচ্ছে না কি, বা যারা মার্কেটিয়ার, কি বলেন? আমার মনে হয় যারা আমি তো এখন আর মার্কেটিং সম্বন্ধে জানবো না, কিন্তু হ্যাঁ, আমার গান তো ঠিকই কাজ করে ভাই। যেমন আমি বলি, ঝুম যে বানাইছি মিনারের গানটা, ওটা আপনি কি হ্যাঁ, না আমি লিরিসিস্ট না, কিছু না, আই প্রডিউসড ইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওইটা যখন আমি অংশুকে যখন আমি মানে মিউজিক ভিডিওর জন্য ব্রিফ দেই, আমি ওকে ইনসাইড বলছি কি, শুন এই ঝুমটা শুনলে তুই বৃষ্টির গান বানাইস না, তুই চিন্তা কর যে প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে চিন্তা করে যে কোনো একটা রাজার কুমার এসে তাকে ছিনাই নিয়ে চলে গেছে। এটাই হচ্ছে কনজিউমার ইনসাইট, বুঝছোস? এটার উপরে তুই বানা। ও বানাইছে, গান ফাটা হিট করে গেছে। ওয়াও, লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস আদর করে ঘরে তুলোস, ঘাট ধরে নামাস। কেমনে বানাইছি ভাই? সিম্পল, এই কথাটার মধ্যেই তো ইনসাইট। চাকরি করতে ঢুকছো, আদর করে নিছে, তারপর তো লাথি মারে ফেলাই দিছে। বউদের ক্ষেত্রেও তাই,
সংসারে আসছে, যখন ছেলে মেয়ে হয়ে গেছে, আর তোর লাগবে না, তুই বাইর হ। ভাই আপনি আমার সাথে একটা কোটেশন শেয়ার করতেছিলেন যেটা আপনারই লেখা, ক্যান ইউ শেয়ার ইট উইথ আস? আমার জন্য আমার মানসিকতা, আমার দৃষ্টিভঙ্গি আসল। যখন আমি এমন এক পরিস্থিতির মুখোমুখি যে পুরো পৃথিবী আমার বিপক্ষে, তখন আমি জেনারেল মোটরসের হেনরি ফোর্ডের মতোই মগজে ঢুকাই, বিমান কিন্তু আকাশে উড়ে যায় সমস্ত বাতাসের বিরুদ্ধে যুদ্ধ করে করেই। ডেল কার্নেগির কথা মতো এটা আমি মজ্জাগত করে নিয়েছি যে লটারি নয়, ভাগ্য নয়, পৃথিবীতে সবচেয়ে জরুরি অর্জনগুলো তারাই করেছে যারা কোনো আশা নেই এমন পরিস্থিতিতেও নিরন্তর চেষ্টা করে গেছে। মেধা কম বেশি যাই থাক, মনে রাখি কঠিন মানুষ কঠিন সময়ে বেশি দিন থাকে না, কিন্তু কঠিন মানুষ টিকে থাকে শেষ পর্যন্ত। তাই কাঁদতে কাঁদতে হাল ছেড়ে না দিয়ে হাসতে হাসতে লেগে থাকি। পৃথিবীর বেশিরভাগ ব্যর্থ মানুষ জানতেই পারে না তারা সাফল্যের কত কাছাকাছি এসেও হাল ছেড়ে দিয়েছিল। যতক্ষণ পর্যন্ত আপনি যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি বিজয়ী। অ্যামেজিং, 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 থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো অ্যামেজিং। সো বেসিক্যালি দ্যাটস মাই ফিলোসফি। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাঙ্কস বললেও অনেক না না কম ভাইয়া, হয়ে যায়। আই এম সরি, মানে এটা না ভাইয়া, আমরা পডকাস্টে কি করি, সামনে একটা হুক দেই, হ্যাঁ, 30 সেকেন্ডস টু 1 মিনিটের একটা হুক হয়। আজকের এপিসোডটা জাস্ট একটা হুক হয়েছে ভাইয়া। হ্যাঁ, এখন অডিয়েন্স হ্যাজ আ লট টু লার্ন। জাস্ট মানে গল্পের একটু শুরুর আটকে পার্টটা শুনলাম আমরা মনে এটা ট্রেইলার হয়েছে ভাইয়া, সহজ কথা আমি জাস্ট এটা Trailer। বলি, মানে লিটারেলি আমরা 2 ঘন্টা ধরে ট্রেলার হয়েছে নাকি? আই ডু নট শিবাস, 2 ঘন্টা ভাই, শিরোনাম শুনছি। 2 ঘন্টা শিরোনাম হয়েছে। মানে এই যে নতুন জেনারেশনের পোলাপাইনরে নিয়ে না বড় বিপদে আছি। ভাই আমরা এসিআই যাই নাই, আমরা ভাই রিয়েল এস্টেটে যাই নাই, আর আপনি এখন বলছেন আপনি এমন 10 জন অ্যাটলিস্ট এসএমই এমন লিডার তৈরি করবেন ভাই। ওয়াই ক্যান্ট আই বি ওয়ান অফ দোজ চেন? বেসিক্যালি হ্যাঁ, মানে আই এম সিরিয়াসলি থিঙ্কিং অ্যাবাউট মেন্টরিং। হ্যাঁ, সো ওই জন্য আমার কাছে অলরেডি কিছু ইয়াং ছেলে পেলে আমার সাথে কাজ, মানে আমার থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করে। সো আই এম রিয়েলি ওয়ার্কিং আউট যে আমি কিভাবে টাইমটা ডিজাইন করবো। আমার কাছে মডিউলগুলো রেডি করা আছে, কিন্তু আমার টাইম ডিজাইন করাটা ইম্পর্টেন্ট, কারণ আমি এই বয়সে এসে না আমি ফেল করতে পারবো না ভাই। আমার এই ফেল করার সময় নষ্ট করার সময় না, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো আই নিড টু গেট টু দোজ গাইজ যাদের আসলে রিয়েল পোটেনশিয়াল আছে, কিন্তু ওরা কিছু করতে পারতেছে না, স্ট্রাগল করতেছে, এরকম কিছু ছেলেপেলেকে নিয়ে আমি না আই উড লাইক টু ক্রিয়েট মাই ওন ইনকিউবেশন সেন্টার। হ্যাঁ, সো মেন্টরিং ইনকিউবেশন সেন্টার আমি একটা প্ল্যাটফর্ম, প্রপার একটা প্ল্যাটফর্ম তৈরি করা। সো এটা করবো হয়তো, মানে যেহেতু এই জন্যই প্রফেশনাল লাইফটা ছেড়ে দিলাম, অ্যান্ড আই উড লাইক টু ডু অল দিস তো আপনি তো থিংস। আছেন একটা জায়গায় এখন। এখন আর কোথাও নাই ভাইয়া, আমি আমি- আই এম না নাই, আই Really? লেফট, I did not know that. আই লেফট। ও কবে ছাড়ছেন ভাইয়া? ছাড়ছি সেপ্টেম্বর থেকে, মানে এই মাস। এই জন্য লিঙ্কডইনে আপডেট হয় না। আপডেট হয়ে গেছে ভাইয়া। লিঙ্কডইনে আপডেট হয়ে গেছে ভাইয়া লিঙ্কডইনে আপনি আমার রিকোয়েস্ট ঝুলে রাখছেন, কেমন কথা? ভাইয়া আমি লিঙ্কডইনতে জিনিসটা কি, এইটা কোনো কষ্ট নয় হলো, বুঝছো? আমি না অনেক বেশি ফেসবুক গাই। হ্যাঁ, আমি কিন্তু মানে আমি না আসলে আদতে কিন্তু মানে আই এম এ এটার পরে ক্রিয়েটিভ আমি- গাই। এটার পরে আমি আপনাকে আমার লিঙ্কডইনটা দেখাইতেছি সব। হ্যাঁ, আমার আমি লিঙ্কডইনটা আদতে- পেন্ডিং এখনো আমারটাও। আদতে ক্রিয়েটিভ গাই। লিঙ্কডইনে মাঝে মধ্যে যাওয়া হয়, হচ্ছে যে এই রুটি রুজির জন্য ওই লিঙ্কডইনে। পরে এপিসোড পরে আমি আপনাকে লিঙ্কডইনের মানে মজার মজার কিছু কাহিনী বলবো। এনিওয়েজ আজকে মোটামুটি এখানে আমরা এন্ড করি। মানে আই উইশ আরো বড় করতে পারতাম, বাট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস এপিসোড। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অ্যান্ড ইউ ক্যান গেট কানেক্টেড টু ভাইয়া লিঙ্কডইনে। আই হোপ আমরা চেষ্টা করবো ভাইয়াকে আরো অ্যাক্টিভ করতে লিঙ্কডইনে। আমি এখনো পেন্ডিং আছি। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, অ্যান্ড যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে বিশ্বাস হবেই দেখা, হবে দেখা। দেখা হবে বিজয়ে। ইনশাআল্লাহ সাফল্যের খোলা কৌশল। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।